আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই লাইভ টেলিকাস্টের এক মূল উদ্দেশ্য আছে। আজকের এই উদ্দেশ্যটা আপনাদের অনেকের যারা আসলে নার্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, যারা আসলে স্বপ্ন দেখছেন ভবিষ্যৎ নার্সিং পেশায় নিজেকে স- প্রতিষ্ঠিত করার এবং নার্স হিসেবে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার, তাদের জন্য আজকের এই লাইভটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রথম 5 মিনিট যারা আমাকে শুনছেন তাদের জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয়। অনেকেই আছেন যারা এখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন, গত বছর পরীক্ষা দিয়েছেন বা এবার পরীক্ষা দিয়েছেন, যেটাই হোক। অনেকেই স্বপ্ন দেখছেন যে এবার নার্সিং এ ভর্তি পরীক্ষা দিলে কেমন হয়। যে কোনো জিনিসের সফলতার জন্য 5টা জিনিস আমাদের মনে রাখা উচিত। এই 5টা জিনিস যদি আমার মধ্যে না থাকে তাহলে আসলে আমার এই স্বপ্ন, এটা শুধুমাত্র লোক দেখানোর স্বপ্নেই থেকে যাবে এবং এটা বাস্তব হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। কেন বললাম এই কথাটা? তার পেছনে যুক্তি রয়েছে। আপনার হৃদয়ে যদি দৃঢ় বিশ্বাস থাকে, আত্মবিশ্বাস থাকে এবং আপনার মধ্যে যদি পরিশ্রম থাকে, তাহলে যা আপনি ভাববেন, যা আপনি বিশ্বাস করবেন, তাই আপনি অর্জন করবেন। স্রষ্টা চাইলে সব সম্ভব। 3টা শব্দ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ: ভাবুন, বিশ্বাস করুন এবং অর্জন করুন। আমরা যদি ভাবতেই না পারি যে একটা গভর্নমেন্ট নামি দামি প্রতিষ্ঠানে পড়াশোনা করব, নার্সিং বিষয় নিয়ে পড়াশোনা করব, এবং আমার স্বপ্ন হচ্ছে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা, আমার স্বপ্ন হচ্ছে সবার আগে গভর্নমেন্ট জব পেয়ে নিজের ক্যারিয়ারকে প্রতিষ্ঠা করা, যদি আমার উদ্দেশ্য এটাই হয়, সেই উদ্দেশ্যের মধ্যে, সেই চাওয়ার মধ্যে আমার বিশ্বাস শতভাগ থাকা প্রয়োজন। আমি যদি বিশ্বাসই না করি আমার চাওয়াকে, অর্থাৎ আমি যদি ভাবতেই না শিখি এবং আমি যদি বিশ্বাস না করি, তাহলে ওই জিনিস অর্জন হওয়ার কোনো পসিবিলিটি নাই। স্রষ্টা সেই জিনিসের মধ্যে কখনো কোনো বরকত বা রহমত দেন না যেই জিনিসে যে ব্যক্তি আশা করছে তার পরিপূর্ণ বিশ্বাস নাই। সো যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন এবং স্বপ্নের জাল বুনছেন যে বাংলাদেশের নার্সিং পেশায়, নার্সিং ওয়ার্কফোর্সে নিজেকে প্রতিষ্ঠা করবেন, তাদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা আজকের এই লাইভে খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে, আপনি আপনার লক্ষ্যটাকে আগে স্থির করুন। আমি আমার 15 বছরের অভিজ্ঞতায় একটা জিনিস দেখেছি, যখন স্টুডেন্টরা মূলত নার্সিং পেশায় মূলত ভর্তি পরীক্ষা দেওয়ার পরে সরকারি বা বেসরকারি নামি দামি প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়, তাদেরকে আমি প্রথম কোয়েশ্চেনটা করি, আপনারা কতজন নার্সিং ছোটবেলা থেকে পড়তে চেয়েছেন? মজার ব্যাপার হচ্ছে 90% ব্যক্তির উত্তর হচ্ছে, আমি ছোটবেলা থেকে চাই নাই, চেয়েছি এক, পেয়েছি আর এক। তার মানে স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, হয়েছে নার্স। আর আমার পরামর্শ বা আমার উপদেশ হচ্ছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনি যে ফিল্ডটা চয়েস করেছেন সেটা আপনার অন্তরে লালন করতে হবে ছোটবেলা থেকে। বাবা মা বলেছে আমি পারবো, এই ধরনের চাওয়াতে কখনো পাওয়ায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে না। এর জন্য আমার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অনুরোধ হচ্ছে, আপনি যদি নার্সিং পেশায় ক্যারিয়ার করতে চান, আপনি আগে পেশাটাকে ভালো করে স্টাডি করুন যে কেন আপনি এটা পড়তে চান। আপনার ভালো করে স্টাডি করা প্রয়োজন, কেন আপনার নার্সিং পড়া জরুরি। যদি আপনি একটা জিনিস ক্লিয়ার হতে পারেন যে আপনার কেনর উত্তরটা আপনার রয়েছে, ইউ হ্যাভ দ্য আনসার অফ ওয়াই। আপনার যদি কেনর উত্তরটা থাকে, আপনাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আপনার জন্য কোনো বাধাই বাধা হবে না। স্রষ্টার রহমতের ছায়ায় আপনি থাকবেন এবং আপনি আপনার যে লালিত স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করতে পারবেন। আজকের আমাদের এই লাইভের বিষয়টা হচ্ছে সেটা। সেটা হচ্ছে, আপনি আপনার জীবনে যদি নার্সিং পেশায় ক্যারিয়ার করতে চান, তাহলে আপনার প্রথমে স্টাডি করতে হবে যে নার্সিং এ কোন কোন জিনিসগুলো আসলে ভর্তি পরীক্ষায় আসে, আপনার কোন কোন জিনিসগুলো পড়তে হবে। এর জন্য আপনার কি করা উচিত? এর জন্য আপনার আমাদের যে পেজটা আছে, পেজটায় সবসময় ফলো ফলো দিয়ে রাখা উচিত এবং আমাদের সাথে থাকা উচিত। আমরা একটা নির্দিষ্ট সময় পর পর লাইভে আসব এবং আপনাদের এই ভর্তি পরীক্ষায় আপনাদেরকে প্রিপেয়ার্ড করার জন্য যত ধরনের রসদ প্রয়োজন হয় সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। স্রষ্টা আপনাদের সাথে থাকলে সাফল্যের হাসি আপনারই হবে। আজকে আমাদের লাইভের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি, সেটা হচ্ছে বিগত বছর 2023 এবং 24 সালে যে নার্সিং পরীক্ষা হয়েছে। আপনারা জানেন 2023 এবং 24 সালে ডিপ্লোমা এবং বিএসসি নার্সিং পরীক্ষা হয়েছে এবং সেই নার্সিং পরীক্ষা ইংরেজি পার্ট থেকে 20 মার্কসের কোয়েশ্চেন এসেছে। এখন অনেকে বলেন যে স্যার, আমার তো আসলে ইংরেজিতে দুর্বলতা। ইংরেজিতে দুর্বলতার প্রধান কারণ হচ্ছে আপনার আকর্ষণের অভাব, আপনার মনোযোগের অভাব। আপনি বলবেন স্যার, আমার তো মনোযোগই নাই।
পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কোনো মনোযোগ নাই। আপনার এই বিষয়ে মনোযোগ নাই তো মনোযোগ অন্য একটা বিষয়ে চলে গেছে, আপনি খেয়াল করেন। আপনি পড়তে বসলে আপনার মনোযোগ থাকে না, ডেফিনেটলি মনোযোগটা পড়া থেকে সেকেন্ড কোনো ফ্যাক্টরের দিকে গেছে। এখন সেকেন্ড ফ্যাক্টর আপনার মনোযোগটা কেন টানলো? কারণ ওই বিষয়ে আপনার আগ্রহ সবচেয়ে বেশি। এর জন্য আপনি যে বিষয়ে আগ্রহী, যদি এই আগ্রহটা আপনার জীবনের সাথে ঘনিষ্ঠ হয়, আপনার মনোযোগ কখনো যেতে পারে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনি 5 মাস এই ইংরেজি বিষয়ের উপর ফোকাস দেন, আপনার চেয়ে ইংলিশ ভালো কেউ জানবে না, কেউ না, কেউ জানতে পারে না। আপনি 5টা মাস নিজেকে সময় দেন, আপনি ইউটিউব ঘাটাঘাটি করেন, এক্সপার্ট কারোর সাথে থাকেন, এক্সপার্ট একজনের ফলোয়ার হন। কারণ বোকার বন্ধু হওয়ার চাইতে এক্সপার্টের ফলোয়ার হওয়া ভালো। আপনি যদি ইংলিশ ভালো করে শিখতে চান, আপনি একজনকে আইকন হিসেবে ভেবে নেওয়ার চেষ্টা করুন, আইকন হিসেবে সেট করুন, এবং একটা নির্দিষ্ট সময় পরে আপনি দেখবেন যে আপনার জীবনে যে ইংরেজিতে দুর্বলতা ছিল সেটাই সবলতায় পরিণত হয়েছে। যে ইংলিশ আপনার পড়তে ইচ্ছা করতো না, সেই ইংলিশ এখন পড়াতে ইচ্ছা হয়। খুব গুরুত্বপূর্ণ কথা, যে ইংলিশ আগে আপনার পড়তে ইচ্ছা হতো না, সেই ইংলিশ এখন আপনার পড়াতে ইচ্ছা হয়। আমার অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশে দুর্বল ছিল, এখন তারা বিভিন্ন ক্ষেত্রে তার নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত। কেন এটা হলো? কারণ তার মনোযোগটা, ফোকাস পয়েন্টটা ছিল ইংলিশ। একটা সূর্যের আলোর নিচে আপনার চেহারা দেখার আয়না, তার নিচে একটা কাগজ রাখলে ওই কাগজে কখনো আগুন ধরবে না, এটা নিশ্চিত থাকেন। আপনার চেহারা দেখার আয়নার নিচে যদি একটা কাগজ রাখেন এবং সূর্যের আলোর নিচে যদি ওই আয়নাটা ধরেন এবং ওই আয়নার নিচে যদি কাগজটা রাখেন, ওই আয়নার নিচে থাকা কাগজটা কখনো আগুন জ্বালাতে পারবে না। কিন্তু কোন কাঁচ আগুন ধরাতে পারবে? আপনারা জানেন অতসী কাঁচ নামে একটা কাঁচ আছে যেটা দিয়ে হাত দেখা হয়। বিশেষ করে সোনারু যারা আছে, স্বর্ণের কাজ করে, তারা ঝালাই করার জন্য যে গ্লাসটা ব্যবহার করে সেটাকে অতসী কাঁচ বলে। অতসী কাঁচের নিচে যদি আপনি একটা কাগজ রাখেন, সে কাগজে আগুন ধরবে। এটা রহস্যটা কি? রহস্যটা হচ্ছে মনোযোগকে কেন্দ্রীভূতকরণ। আপনি 4 থেকে 5 মাস বা 5 থেকে 6 মাস আপনার নিজেকে সময় দেন, ইংলিশ নিয়ে ঘাটাঘাটি করেন, আপনার চেয়ে ভালো ইংলিশ কেউ পারবে না। এটা ভর্তি পরীক্ষা হোক, এটা স্পোকেন ইংলিশ হোক, এটা আইএলটিএস হোক, এটা জিআরই হোক, যে কোনো ধরনের ইংলিশ, আপনার চেয়ে বস কেউ থাকবে না। তার জন্য হচ্ছে প্ল্যান মাফিক পড়াশোনা করা। এখন ভর্তি পরীক্ষা আপনার কি জানতে হবে? ভর্তি পরীক্ষার যে কোয়েশ্চেনগুলো হয়, প্রত্যেকটা কোয়েশ্চেনে গ্রামাটিক্যাল সংস্পর্শ রয়েছে। এর জন্য আপনার গ্রামারটা ভালো করে জানতে হবে। আর গ্রামারে ওস্তাদ হওয়ার জন্য 3 মাসের বেশি সময় লাগে না। আপনি প্রতিদিন আধা ঘন্টা করে সময় দেন, 3 মাসে মোট 90 দিন আপনি আধা ঘন্টা করে 45 ঘন্টা সময় যদি নিজেকে দিতে পারেন, ইংলিশে গ্রামারে আপনার চেয়ে ভালো কেউ হবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলি। এই আধা ঘন্টা সময় আবার মনোযোগের সাথে হতে হবে। এই আধা ঘন্টা সময় ফেসবুক, টুইটার, চ্যাট বক্স, চ্যাট জিপিটি, চ্যাটিং, ডেটিং এগুলোতে থাকলে আবার আসলে মনোযোগটা অন্যভাবে ডাইভার্টেড হয়ে যাবে এবং আপনি কিন্তু আসলে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আমি তো আপনাকে বললাম 45 আওয়ার্স ইজ গুড এনাফ, আমার কাছে যেটা মনে হয়। এবং আমি দেখেছি, আমি এক্সপেরিমেন্ট করেছি আমার স্টুডেন্টদেরকে নিয়ে, তারা পেরেছে। তো যেটা সবাই পেরেছে এটা আপনিও পারবেন, আপনার সে ক্ষমতা রয়েছে। তা আসলে আমরা আজকের আলোচনার টপিকে চলে আসি। আমাদের আজকের টপিকটা হচ্ছে আমাদের 2023 এবং 24-এ মূলত ইংলিশের যে বিগত বছরের কোয়েশ্চেনগুলো রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করব যে 20টা কোয়েশ্চেন কোন কোন জায়গা থেকে মূলত এসেছে। যদি আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা খুব ভালো করে দেখতে পারি এবং ওই কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করে আজকে আমরা নিজেকে ক্লিয়ার করে নিতে পারি যে আসলে কোন অ্যাঙ্গেলে পরীক্ষার কোয়েশ্চেনগুলো আসতেছে, এবং আমি দৃঢ় বিশ্বাস যে আপনি যদি জাস্ট ওই জিনিসগুলো একটু টাচে রাখেন, ইংলিশে 20-এর 1 মার্কস কম দেওয়ার ক্ষমতা কাউর নাই। এটা আমি দায়িত্ব নিয়ে বলি। এবং আপনি দেখবেন যে আসলে কি ধরনের কোয়েশ্চেন আসে। মোটেই কোনো কঠিন কোয়েশ্চেন আসে না নার্সিং এ ভর্তি পরীক্ষায়। তাহলে অভাবটা কি? অভাবটা হচ্ছে ধীর চেতনা এবং আপনার নিজের আত্মনিমগ্নতা। আমরা আসলে আত্মনিমগ্ন হতেই পারি না, আমরা মৌন থাকতে পারি না, আমরা হৃদয়ে ডুব দিতে ভয় পাই যে আমরা আসলে হৃদয় থেকে কি চাই। আর এই দুর্বলতাটার কারণে আসলে আমাদের দুর্বলতা সবসময় দুর্বলতাই থাকে, এটা সবলতায় পরিণত হয় না। আসুন আমরা একটু দেখার চেষ্টা করি যে কোয়েশ্চেন নাম্বার 1-এ মূলত কি ধরনের কোয়েশ্চেন ছিল, এবং আমরা একটু কোয়েশ্চেন নাম্বার 1টা একটু দেখি। কোয়েশ্চেন নাম্বার 1টা আমরা প্রথম যে কোয়েশ্চেনটা আছে, দেখেন এখানে ভয়েস নিয়ে একটা কোয়েশ্চেন আছে। বলা হয়েছে যে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। বলা হয়েছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে মূলত এই বাক্যটাকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। এটা প্যাসিভে আছে। কিভাবে বুঝবেন এটা প্যাসিভে আছে? খেয়াল করে দেখেন, এখানে দেয়া আছে ইজ স্পোকেন। তো যেহেতু ইজ স্পোকেন, আপনারা জানেন যে টু বি ভার্বের পরে যদি ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে, চেনার উপায়, টু বি ভার্বের পরে আইএনজি না, টু বি ভার্বের পর ভার্বের যদি 3 নাম্বার ফর্ম থাকে তাহলে এটা প্যাসিভ, এবং এটাকে আমার অ্যাক্টিভ করতে হবে। আর অ্যাক্টিভ করতে হলে আমার কি করতে হবে? একটা সাবজেক্ট লাগবে। এখানে বলা হচ্ছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো ইংলিশটা বলে কে? আমার প্রশ্ন হচ্ছে, ইংলিশ গরুও বলে না, ছাগলও বলে না, ইংলিশ বলার জন্য মানুষ দরকার আমার মতো দুই চোখালা।
এক মুকালা। তো যেহেতু মানুষ দরকার, আমার পিপলকে নিয়ে আসতে হবে। এখানে পিপল মানে লোকেরা। কি এখানে স্পিক কেন দিলাম? আমরা জানি যে ইজ এর পরে ভি3 ব্যবহার করা হয়েছে, মানে প্যাসিভ ফর্ম। যেহেতু এটা ইজ, এটা প্রেজেন্ট টেন্সে, সো আমার ইজটাকে উঠাই দিতে হবে এবং স্পোকেনটাকে বেস ফর্ম স্পিক করে দিতে হবে। তো এর জন্য বলা হয়েছে ইংলিশ স্পিক all is people speak English all over the world. So this should be the right answer. এটা হচ্ছে আপনার সঠিক উত্তর। সো এখানে উত্তরটা হবে এ। বাকি যে উত্তরগুলো আছে প্রত্যেকটা উত্তরের মধ্যে দেখেন ভুল আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য। যেমন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ ইজ স্পোকেন, এখানে কিন্তু ইংলিশ ইজ স্পোকেন রয়েই গেল। তার মানে আমার এই বাক্যটা প্যাসিভে রয়েই গেল। যদি প্যাসিভে থেকেই যায় তাহলে এটাকে তো আমার অ্যাক্টিভ করা হলো না, তাহলে আমি বি নাম্বারের উত্তরটা দিতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে ইজের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম আছে। তো ইজ একটা টু বি ভার্ব, টু বি ভার্বের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকা মানেই হলো এটা প্যাসিভ। সোজা কথা। প্যাসিভ চিনার উপায় হচ্ছে টু বি প্লাস ভি3। তো যেহেতু এখানে ইজটা টু বি ভার্ব আর স্পোকেন এটা হচ্ছে ভি3, সো এটা হচ্ছে প্যাসিভ। সোজা কথা। তারপর একটা বলছে পিপল স্পিক ইংলিশ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে পিপল স্পিক ইংলিশ আছে, বাকি অংশ তো দাও। বাকি অংশটা কোথায়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে দেয় নাই, সো আমরা সি নাম্বারটাও নিতে পারছি না। এবার দেখেন ডি নাম্বারটা বলছে ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। আছে প্যাসিভ, করছেও প্যাসিভ। প্যাসিভ দেখেন এখানে ইজ স্পোকেন, এখানেও ইজ স্পোকেন আছে, তাহলে এটা প্যাসিভই আছে। তাহলে প্যাসিভের অ্যাক্টিভ তো কখনো প্যাসিভ হতে পারে না, প্যাসিভের অ্যাক্টিভ ফর্ম করতে হবে, শুধুমাত্র স্পিক আকারে আমার এই বাক্যটা লিখতে হবে। সো এ হবে সঠিক উত্তর। তো আমরা এখানে দেখলাম যে আমাদের প্রথম প্রশ্নটা আসলো চেঞ্জিং ভয়েস থেকে। আপনারা নোট নিতে পারেন যে এখানে ভয়েসটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যে অ্যাডমিশন টেস্ট দেন না কেন, সেই অ্যাডমিশন টেস্টে যদি আপনি ভয়েস থেকে কোয়েশ্চেন না পান, তাহলে আপনি অবাকই হবেন, কারণ ভয়েস থেকে কোয়েশ্চেন সবসময় আসে। আসুন আমরা এবার 2 নাম্বার কোয়েশ্চেনটা দেখি, যে কি 2 নাম্বার কোয়েশ্চেনটা আমাদের জন্য কি ওয়েট করছে। এখানে খুব 2 নাম্বার কোয়েশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন। 2 নাম্বার কোয়েশ্চেনটা বলা হয়েছে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এখানে বোঝা যাচ্ছে যে এখানে বেটার আছে, তার মানে কি বেটার যেহেতু আছে আমাদের কি করতে হবে? আমাদের বেটার যেহেতু আছে আমরা কি করব? এখানে আমরা দেখতেছি যে বেটার যেহেতু আছে আমাদের মূলত এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আমাকে এটা পজিটিভ করতে হবে। আমাদের কম্পারেটিভ ডিগ্রিটাকে পজিটিভ করতে হবে। আমরা কিভাবে করব? আমরা যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রি বেটার আছে, দেন আছে, বোঝা যাচ্ছে যে কম্পারেটিভ। পজিটিভ করতে হলে আমার নো আদার দিয়ে করতে হবে। নো আদার আমরা দিলাম সবার আগে, নো আদার। নো আদারের পরে দেন এনি আদারের পরের অংশ দিতে হবে। দেন এনি আদারের পরের অংশ আছে বয়, এখানে লেখা আছে বয় ইন দ্য ক্লাস। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, এই যে নো আদার সবার আগে, তারপরে বয় ইন দা ক্লাস সেটাও আছে, কিন্তু মজার ব্যাপার এখানে দিয়ে এর পরে আবার সুপারলেটিভ দিয়ে দিয়েছে। বেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি, আমার তো সুপারলেটিভ করতে বলে নাই, আমাকে করতে বলছে নেগেটিভ, আর নেগেটিভ করলেই আমার পজিটিভ করলেই নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমি সবার আগে দিলাম নো আদার, নো আদারের পরে আমার দিতে হবে কি বয় ইন দা ক্লাস, নো আদার, তারপরে বয় ইন দা ক্লাস, তারপরে টু বি ভার্ব হচ্ছে ইজ, তারপর হচ্ছে অ্যাজ সূত্রের, আর এই বেটারের পজিটিভ ডিগ্রিটা হচ্ছে গুড, এই যে গুড। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড, আরেকটা সূত্রের অ্যাজ, তারপরে হচ্ছে হিম। আসলে মজার ব্যাপার হচ্ছে এই উত্তরটা এখানে ভুল আছে, উত্তরটা হবে হি। হ্যাঁ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, হিম না, উত্তরটা হবে হি। তাহলে এই হি দিলে আমার উত্তরটা পারফেক্ট, এই উত্তরটা হবে সি। আমার কারেক্ট আনসার হবে সি। আমরা কেন বি নাম্বারটাকে কারেক্ট আনসার দিব না? কারণ এখানে বেটার আছে, বেটার থাকলে আমরা এটা কারেক্ট আনসার দিতে পারবো না। আর ডি নাম্বারটা আমরা একটু খেয়াল করি, নো বয়, এখানে নো বয় দিলে হবে না, কারণ আমার উত্তরটা দিতে হবে নো আদার বয়, তারপর ইন দা ক্লাস। যেহেতু এখানে নো বয় আছে তাহলে আমরা এই উত্তরটাও নিতে পারছি না। ওকে, সো আমরা এখন দেখবো হচ্ছে এখানে নো বয় দেখা যাচ্ছে, আমরা নো বয় দিলে আমরা উত্তরটা নিতে পারবো না, আমার দিতে হবে নো আদার বয়। কারণ আমার রুলই হচ্ছে পজিটিভ এবং নেগেটিভের একই রুল। অর্থাৎ আপনি যদি কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করতে বলে তাও আপনি নো আদার ব্যবহার করবেন, আবার কম্পারেটিভ ডিগ্রিকে যদি নেগেটিভ করতে বলে তাও আপনি নো আদার ব্যবহার করবেন। নো আদার পজিটিভের ক্ষেত্রে হবে, নেগেটিভের ক্ষেত্রে হবে, তো নো আদারটা মাস্ট। যেহেতু ডি নাম্বারে নো আদার না, এটা বাদ। আমার এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার দুইটার মধ্যেই নো আদার আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এ আর বি তে একটাই আছে বেস্ট আর একটা আছে বেটার, সো আমার এই দুইটা বাদ, আমার এই উত্তরটা দেয়া যাবে না, তাহলে উত্তরটা হবে গুড। এবার আমরা 3 নাম্বার উত্তরটায় যাই, আমরা 3 নাম্বার উত্তরটা একটু দেখার চেষ্টা করি। 3 নাম্বার উত্তরটা কি বলা হয়েছে? আমাদের 3 নাম্বার উত্তরটা কি বলা হয়েছে একটু দেখি। 3 নাম্বার উত্তরটা আমরা একটু যাই। 3 নাম্বার উত্তরটা হচ্ছে এখানে দেখা যায় যে দে ডিডন্ট অ্যালাউ এ ড্রাঙ্কেন ম্যান ইন দ্য মিটিং। এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে, আমার এখানে
আমার এখানে যে এখানে যে মেনটা দেয়া আছে এটা ম্যান হবে, MAN, ম্যান, হ্যাঁ, সিঙ্গুলার। কারণ এখানে এ দেয়া আছে। সবার একটা জিনিস খেয়াল করতে হবে, দে ডিডন্ট অ্যালাউ আ ড্রাঙ্কেন ম্যান ইন দ্য মিটিং। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এ একটা আর্টিকেল বা ডিটারমিনার, আর্টিকেলের পরে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের পরে নাউন। বুঝাই যাচ্ছে যে ম্যান একটা নাউন, ম্যানটা হচ্ছে একটা নাউন, নাউনের আগে অ্যাজেক্টিভ। আমরা একটা রুল জানি, অ্যাজেক্টিভ প্লাস নাউন, অ্যাজেক্টিভ প্লাস নাউন। তাই আমরা জানি যে অ্যাজেক্টিভ প্লাস নাউন যদি হয়, অ্যাজেক্টিভ প্লাস নাউন যদি আমরা এখানে দেখি, তাহলে নাউনের আগে আমরা অ্যাজেক্টিভ ব্যবহার করি। নাউন, আমরা এখানে ম্যান একটা নাউন, নাউনের আগে আমরা অ্যাজেক্টিভ ব্যবহার করব। সো ড্রাঙ্কেন হচ্ছে মাতাল, দে ডিডন্ট অ্যালাউ আ ড্রাঙ্কেন ম্যান ইন দ্য মিটিং। এই মিটিংয়ে সে কোনোদিনও অ্যালাউ করেনি মাতাল কোনো লোককে প্রবেশ করার জন্য। তাহলে ড্রাঙ্কেন শব্দের মানে হচ্ছে মাতাল, ড্রাঙ্কেন শব্দের মানে হচ্ছে মাতাল, মাতালটা হচ্ছে অবস্থা। আর যেহেতু ম্যান একটা নাউন, নাউনের আগে আমরা অ্যাজেক্টিভ ব্যবহার করেছি এখানে, তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে অ্যাজেক্টিভ। আমরা এখানে নাউনও দিব না, অ্যাডভার্বও দিব না, ভার্বও দিব না, আমরা কি দিব? আমরা দিব হচ্ছে অ্যাজেক্টিভ হয়। তো আমরা যেটা বলছিলাম যে এখানে রুলটা ছিল হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন। তাহলে নাউনের আগে অ্যাজেক্টিভ হয়, অ্যাজেক্টিভের আগে আর্টিকেল হয়। তাহলে আর্টিকেল আমার এ দেয়া আছে, নাউনও আমরা চিনি ম্যান। আচ্ছা, তাহলে আমরা এখানে আবার একটু লিখে দেই, আর্টিকেল প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন। একটা জিনিস খেয়াল করতে হবে, এই নাউনটার আগে আমার অ্যাজেক্টিভ। তো আমার এই ম্যানটা তো নাউন, আমরা সবাই কম বেশি জানি, আমরা সবাই জানি ম্যান হচ্ছে নাউন, এটা কমন নাউন। তো এটা যদি কমন নাউন হয়, নাউনের আগে কে বসতে পারে? অ্যাজেক্টিভ বসতে পারে। তাহলে এখানে ড্রাঙ্কেন মাতাল একটা অ্যাজেক্টিভ, আমার কারেক্ট আনসার হবে অ্যাজেক্টিভ। এটা নাউনও না, অ্যাডভার্বও না, ভার্বও না। ভার্ব বলে কাজ করা বোঝায়, আর যেহেতু এখানে ড্রাঙ্কেন মানে মাতাল অবস্থা, সো আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো হচ্ছে মূলত এটা একটা অ্যাজেক্টিভ। সো আমরা 4 নাম্বার প্রশ্নটায় চলে যাই। আমাদের 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে, আমরা দেখি আমাদের 4 নম্বরে কি ওয়েট করতেছে আমাদের জন্য। 4, আমাদের 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে নেগেটিভ করতে হবে। তো আমাদের এই নেগেটিভটা আমরা ক্লাস 8 থেকে করছি। যারা আপনারা ক্লাস 8 থেকে গ্রামার করছেন, তারা আপনারা জানেন যে এভরি থাকলে আমরা মূলত দেয়ার ইজ নো ব্যবহার করি। তাহলে এখানে দেখেন দেয়ার ইজ নো ব্যবহার করা হয়েছে। আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তরটা দেখেন, আমাদের দেয়ার ইজ নো ব্যবহার করা হয়েছে। দেখেন দেয়ার ইজ নো ব্যবহার করা হয়েছে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আমরা এখানে এভরির জায়গায় ব্যবহার করেছি দেয়ার ইজ নো, তারপরে মাদারের জায়গায় মাদার, তারপরে আমার সূত্র অনুসারে একটা বাট ব্যবহার করা হয়েছে। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। সো কারেক্ট আনসার শুড বি এ। কিন্তু এর পরে যেটা আছে নো মাদার লাভস হার চাইল্ড, এখানে বলা হয়েছে এভরি মাদার লাভস হার চাইল্ড, পরেরটাই আমরা বলতেছি নো মাদার লাভস হার চাইল্ড। তো প্রত্যেক মাতার সন্তানকে ভালোবাসে, আমরা তার উল্টা কথা বলে ফেলতেছি যে কি বলে, মা তার সন্তানকে ভালোবাসে না। তাহলে এই জিনিসটা হবে না, বি নাম্বারটা হবে না। নো মাদার ডাজ নট, একটা বাক্য ডাবল নেগেটিভ করা যায় না। তাহলে এখানে আমি নো ব্যবহার করলাম, আবার ডাজ নটও ব্যবহার করলাম। তাহলে নো এবং ডাজ নট আমরা মূলত একসাথে ব্যবহার করতে পারি না, এটাকে ডাবল নেগেটিভ বলা হয়। তো আমরা যেহেতু ডাবল নেগেটিভ একসাথে ব্যবহার করতে পারি না, ডাবল নেগেটিভ একসাথে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। কোনো মা যে তার সন্তানকে ভালোবাসে না তা না, তাহলে আমরা এটা নো দিয়ে করতে পারবো না। আমরা 1 নাম্বার উত্তরটাকে কারেক্ট হিসেবে দেখব। আচ্ছা, তো এখন আমরা দেখি আমাদের পরের উত্তরটা কি আমাদের জন্য ওয়েট করছে। 5 নাম্বার, এটাকে বলা হয়েছে যে কারেক্ট স্পেলিং। আমাদের মাথায় রাখতে হবে যে স্পেলিং নিয়ে একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসবেই, এটা ফিক্সড। Spelling is very important for the competitive examination like nursing admission test. এই নার্সিং অ্যাডমিশন টেস্টের মতো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইভেন বিসিএস পর্যন্ত সব জায়গায় আপনার স্পেলিং আসবে। তা আজ থেকে কাজে লেগে যান, প্রতিদিন কঠিন কিছু 20টা করে বানান দেখেন, যে কোনো একটা বই ফলো করেন। আপনি 20টা করে বানান যদি প্রতিদিন শিখেন, আপনার 90 দিনে প্রায় 1800 বানান ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি অবাক হয়ে যাবেন এই 20টা করে বিন্দু বিন্দু করতে করতে আপনি যে কিভাবে সিন্ধু করে ফেলবেন আপনি নিজেই বুঝবেন না। এখানে একটা চমৎকার বানান এসেছে, কম্পিটিশন। দেখেন কম্পিটিশন বানানে 2 নাম্বার যে বানানটা আছে PETISION, এখানে SION আর TI, তাহলে এই কম্পিটিশন বানানে TRS একসাথে হবে না, দুইটাই টি হবে। তাহলে দুইটা টি হলে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের উত্তরটা
কি আছে? আমাদের উত্তরটা হবে 1 নাম্বার। এখানে বলা হয়েছে COMPETITION, কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশন, TITION। এখানে কম্পিটিশন হয়ে গেছে সি নাম্বার। আমার সি নাম্বার উত্তরটা হবে না। আর বি নাম্বার উত্তরটা হবে না, কারণ এখানে টি এবং এস দুইটাই ব্যবহার করা হয়েছে। আর ডি নাম্বার উত্তরটা না হওয়ার পিছনে কারণ হচ্ছে পি এর পরে ই ব্যবহার করা হয় নাই, কম্পিটিশন হয়ে গেছে, কম্পিটিশন, এটা হয়নি। তাহলে আমাদের উত্তরটা হবে 5-এর এ। আমরা দেখি 6 নাম্বার উত্তরটা কি আমাদের জন্য ওয়েট করছে। বলা হয়েছে হি ইজ, এখানে একটা প্রেপোজিশন না, আমাদের প্রেপোজিশন রিলেটেড একটা কোয়েশ্চেন আছে। হি ইজ বাংলাদেশি ড্যাশ বার্থ, হি ইজ বাংলাদেশি ড্যাশ বার্থ। এখানে মূলত বাই দিয়ে ব্যবহার করা হয় কখন? যখন কেউ জন্মসূত্রে কোন দেশের নাগরিক হয়। যেমন হি ইজ অ্যান ইংলিশ বাই বার্থ, জন্মসূত্রে সে ইংরেজ। তাহলে আমি জন্মসূত্রে যদি বাঙালি হই, তাহলে আমার উত্তরটা হবে হি ইজ বাংলাদেশি বাই বার্থ, হি ইজ বাংলাদেশি বাই বার্থ। তাহলে কারেক্ট আনসার আমাদের কোনটা হবে? আমাদের কারেক্ট আনসার হবে হচ্ছে এই, উত্তর হবে বাই। ওকে, সো আমাদের এখানে কারেক্ট আনসারটা কোনটা হবে? 6 এর কারেক্ট আনসার হবে হচ্ছে বাই। তার মানে বাই বার্থ অর্থ জন্মসূত্রে। আমরা বাই ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? বাই সাধারণত শপথ অর্থে ব্যবহৃত হয়। কোনো কাজের কোন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাজ সম্পন্ন হয়, তাহলে সেক্ষেত্রেও আমাদের বাইটা ব্যবহৃত হয়। যেমন ফর এক্সাম্পল, ইউ হ্যাভ টু কাম বাই টুমরো, তোমাকে অবশ্যই কি আসতে হবে আগামী কালের মধ্যে। তার মানে এখানে যদি আমরা বাই ব্যবহার করি, এই বাইটা মানে হচ্ছে আগামী কালের মধ্যে তোমাকে এখানে আসতে হবে। তো আমরা দেখি আমাদের পরের প্রশ্নটা আমাদের জন্য কি ওয়েট করতেছে। 7 নাম্বারটা এখানে বলছে ইটস আ বিউটিফুল বার্ড। এখানে বিউটিফুলটা কি? তো এখানে আমরা চোখ বুঝে বলতে পারি যে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। এখন অনেকে বলতে পারে যে কেন বিউটিফুলটা অ্যাডজেক্টিভ কেন? কারণ বিউটিফুলের মধ্যে এই ওয়ার্ডটার মধ্যে এফইউএল রয়েছে। তো আমরা জানি যে কোনো শব্দের মধ্যে যদি এফইউএল থাকে, এবিএলই থাকে, আইভিই থাকে, এএল থাকে, তাহলে ওই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভ যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা অ্যাডজেক্টিভ, তখনই আমাদের নেক্সট কাজটা চলে আসে, প্রশ্নের কাজ। সেটা হচ্ছে এটা কি ধরনের অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ 4 ধরনের রয়েছে। একটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণবাচক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার যেটা দিয়ে সংখ্যা বোঝানো হয়, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যেটা প্রোনাউনকে নির্দেশ করে। প্রোনাউনের কাজ যে অ্যাডজেক্টিভ করে বা প্রোনাউন হিসাবে যে একই সাথে অ্যাডজেক্টিভের কাজও করে, তাকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো আমরা জানি যে বিউটিফুল শব্দের মানে কি? বিউটিফুল মানে হচ্ছে আমাদের সুন্দর। তো আমরা জানি যদি বিউটিফুল যদি সুন্দর হয়, তাহলে এটা একটা কোয়ালিটি। তাহলে আমাদের চোখ বন্ধ করে আমরা বলতে পারি যে বিউটিফুল যেহেতু কোয়ালিটি নির্দেশ করছে, সো এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তো আমাদের কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভটা কি? এখানে আমরা দেখি এই যে অ্যাডজেক্টিভটা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এখানে কিন্তু এটা পরিমাণ বোঝাচ্ছে না, এখানে সংখ্যা বোঝাচ্ছে না, এটা প্রোনাউন বোঝাচ্ছে না। তাহলে আমার উত্তরটা হবে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ শব্দের মানে হচ্ছে পরিমাণবাচক। তো আমরা সরি, কোয়ালিটেটিভ মানে হচ্ছে গুণবাচক। তাহলে যেহেতু বিউটিফুল দিয়ে গুণ নির্দেশ করা হচ্ছে, সো এটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে প্রোনোমিনালও দিব না, আমরা এখানে কোয়ান্টিটেটিভও দিব না, নিউমারালও দিব না। নিউমারাল অ্যাডজেক্টিভ আবার 3 ধরনের হয়, এটা একটু জেনে রাখবেন। নিউমারাল অ্যাডজেক্টিভ হচ্ছে 3 ধরনের, যেমন 1 2 3 4 5। এটা হচ্ছে মূলত কার্ডিনাল, সরি প্রোনোমিনাল না, আমরা বলছি অ্যাডজেক্টিভ অফ নাম্বার 3 ধরনের হয়। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার এবং মাল্টিপ্লিকেটিভ নাম্বার। নাম্বারটা 3 ধরনের হয়, অ্যাডজেক্টিভ অফ নাম্বার 3 ধরনের। একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল কোনটা? 1 2 3 4 5। আর অর্ডিনাল কোনটা? ফার্স্ট সেকেন্ড থার্ড। আর মাল্টিপ্লিকেটিভ সিঙ্গেল ডাবল ট্রিপল। সো এখানে যেহেতু একটাও বুঝায় নাই, সো আমার এটা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। এবার 8 নাম্বারটায় চলে আসি। 8 নাম্বারটা বলা হয়েছে ওক আপ হোয়েন ইট ওয়াজ রেইনিং। তো এই বাক্যটা যে একটা কমপ্লেক্স বাক্য, এটা বোঝার কোনো অবকাশ নাই। কেন এটা কমপ্লেক্স বাক্য আমরা একটু দেখি। কেন কমপ্লেক্স বাক্য? এই বাক্যটার মধ্যে দেখেন এখানে ওয়েন ব্যবহার করা হয়েছে। আমরা একটু খেয়াল করি, এই বাক্যটার মধ্যে ওয়েন ব্যবহার করা হয়েছে। তো এই ওয়েন ব্যবহার করার কারণে, এই ওয়েন ব্যবহার করার কারণে এটার দুইটা পার্ট রয়েছে। একটা হচ্ছে হি ওক আপ, আর একটা হচ্ছে ইট ওয়াজ রেডিং। সো পার্ট 1 আর পার্ট 2, পার্ট 1 পার্ট 2। তাহলে যেহেতু দুইটা পার্ট রয়েছে, তা আমরা জানি যে দুইটা পার্টকে যখন কোনো কনজাংশন যোগ করে ওটাকে কমপ্লেক্স বাক্য বলে। তো এই বাক্যটাকে যখন আমরা কমপ্লেক্স বাক্য বলছি, তখন এটাকে আমার সিম্পল করতে হবে। এখানে বলে দিয়েছে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করুন। তাহলে আমরা একটার সাথে দেখে ফেলতেছি যে আমাদের ট্রান্সফরমেশন পড়তে হবে নার্সিং এ। ট্রান্সফরমেশন
আমরা পড়বো। ট্রান্সফরমেশন পড়লে আমাদের লাভবান হব এই কারণে, কারণ ট্রান্সফরমেশনের মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রয়েছে, ডিগ্রির পরিবর্তন রয়েছে। তাহলে আমি একই সাথে ডিগ্রি পের পারবো, আমি চেঞ্জিং ভয়েস পারবো, আমি ফর এক্সাম্পল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডিগ্রি, ভয়েস, তিনটা আইটেম পারবো। সো আমরা ট্রান্সফরমেশনের দিকে 100% গুরুত্ব দিব। যারা ট্রান্সফরমেশন কম বুঝেন তারা আমাদের পেজের সাথে থাকুন, আমরা প্রত্যেকটা আইটেম নিয়ে ভিডিও করব। হ্যাঁ, প্রত্যেকটা আইটেমে ভিডিও থাকবে, আপনারা ভিডিওর সাথে থাকবেন, আপনারা কমেন্ট করবেন, আপনারা পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমার নাম্বার থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোচিং এর নাম্বারে যোগাযোগ করতে পারবেন, আপনারা সরাসরি আমার সাথে দেখা করতে পারবেন, সেই ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে। তো এখানে হি ওক আপ, এন্ড হবে না, এখানে এন্ড দিলে এটা কম্পাউন্ড বাক্য হয়ে যাবে, সো আমরা এন্ড দিতে পারবো না, আমরা এখানে উত্তরটা দিব এট দ্য টাইম অফ। এট দ্য টাইম অফ, কেন এখানে এট দ্য টাইম অফ দিব? কারণ হচ্ছে ওয়েন এখানে কাজ চলাকালীন সময় বুঝাইছে। কিভাবে বুঝলাম কাজ চলাকালীন সময় বুঝাইছে? হি ওক আপ মানে সে জেগে উঠেছিল। কখন জেগে উঠেছিল? ওয়েন ইট ওয়াজ রেইনিং, যখন বৃষ্টি হচ্ছিল, তার মানে বৃষ্টি হচ্ছিল, কাজটা চলছিল, আর কাজ চলাকালীন সময় মূলত আমরা এট দ্য টাইম ব্যবহার করি, এট দ্য টাইম। হ্যাঁ, এট দ্য টাইম। আর যদি কোনো কাজ চলাকালীন সময় না বোঝায় তাহলে ওয়েনের জায়গায় আমরা মূলত ইন ব্যবহার করি বা অ্যাট ব্যবহার করি। তাহলে আমরা একটু শিখে নেই, ওয়েনের জায়গায় আসলে তিনটা জিনিস ব্যবহৃত হয় সিম্পল করার জন্য। একটা হচ্ছে ওয়েনের পরিবর্তে আমরা অ্যাট ব্যবহার করি, ওয়েনের জায়গায় আমরা ইন ব্যবহার করি, এবং ওয়েনের জায়গায় আমরা মূলত এট দ্য টাইম অফ ব্যবহার করি। তাহলে আমরা এইখানে উত্তরটা দিব এট দ্য টাইম অফ। তাহলে আমরা দেখি উত্তরটা কি হবে। হ্যাঁ, উত্তরটা হবে এট দ্য টাইম অফ। এট দ্য টাইম অফ, এখানে আমার উত্তরটা হবে এট দ্য টাইম অফ। আচ্ছা, এবার 9 নাম্বারটায় যাই। দে কল ড্যাশ এ ডক্টর। আমরা জানি যে কল ইন অর্থ ডেকে আনা, হ্যাঁ, কল ইন অর্থ ডেকে আনা। এখানে আর অন্য কোনো প্রেপোজিশন হবে না, এখানে অন্য কোনো প্রেপোজিশন হবে না, হবে কোনটা? আমরা ব্যবহার করব হচ্ছে ইন। কেন ইন ব্যবহার করব? কারণ হচ্ছে কল ইন, এটা হচ্ছে ডেকে আনা। তাহলে দে কল ইন আ ডক্টর মানে সে একজন ডাক্তারকে ডেকে এনেছিল। অপও হবে না, এটও হবে না, ফরও হবে না। ঠিক আছে? যেমন কল ফর কোনো কিছু চাওয়া, কল ফর মানে কোনো কিছু তাগাদা দেওয়া, চাওয়া। হ্যাঁ, কোনো কিছু সেক্ষেত্রে আমরা কল ফর ব্যবহার করি। তো ডাক্তারের ক্ষেত্রে আমরা ডেকে আনার অর্থে ইন ব্যবহার করব এখানে। সো দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন শুড বি ডি। তো আমরা নেক্সট কোয়েশ্চেনটাই যাই, আমাদের 10 নাম্বার কোয়েশ্চেন। এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন এসেছে, ছোটবেলার কোয়েশ্চেন। ঠিক আছে, আমরা একটু ছোটবেলার কোয়েশ্চেন এসে চলে আসছে, আমরা একটু দেখি, আমাদের একটু ব্যাকে যেতে হবে। ইয়েস, একটু ব্যাকে যাই। হ্যাঁ, তো এখানে ব্যবহার করা হয়েছে হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন। তো আমরা জানি যে ড্রোন শব্দের মানে হচ্ছে কি? ড্রোন শব্দের মানে হচ্ছে মৌমাছি। এখন মৌমাছিটা কোন ধরনের মৌমাছি? আমাদের মনে রাখতে, পুরুষ মৌমাছিকে বলা হয় ড্রোন, হ্যাঁ, আর মহিলা মৌমাছি যেটা স্ত্রীলিঙ্গ সেটাকে বলা হয় বি। তো আমরা এখানে বি ব্যবহার করব। এখানে আরো তিনটা শব্দ আছে, এই তিনটা শব্দ হবে না, উত্তর কারেক্ট আনসার হবে হচ্ছে কি এ। এটা মানে হচ্ছে মহিলা মৌমাছি বা স্ত্রী মৌমাছি। তো কারেক্ট আনসার হবে হচ্ছে এ, আর বাকিগুলো হবে না। এখানে আপনারা ডি নাম্বারের উত্তরটা হয়তো জানেন না। ডি নাম্বারের উত্তরটা হচ্ছে ইউ। ইউ মানে হচ্ছে ভেরি। হ্যাঁ, ভেড়ার স্ত্রীলিঙ্গ হচ্ছে ভেরি। র্যাম হচ্ছে পুরুষ ভেড়া, আর এখানে মহিলা ভেড়া হচ্ছে ইউ। তাহলে আমার ইউটা হবে না, এটা তো মৌমাছি পুরুষ, এর জন্য মহিলা মৌমাছি হবে। এ নাম্বার উত্তর বি। বি, এ শুড বি দ্য কারেক্ট আনসার। আমরা পরের উত্তরটা দেখি কি হবে। 11 নম্বরটা বলছে দে কেম হোম আফটার দ্য রেইন। হি কেম হোম আফটার দ্য রেইন। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আফটার দ্য রেইনের পর একটা শূন্যস্থান গ্যাপ আছে। এই গ্যাপটা এখানে আমরা একটু দিয়ে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে একটা গ্যাপ আছে রেইনের পরে। তো এখানে উত্তরটা কি হবে? হি কেম হোম, আমরা দেখতেছি আফটার আছে, তো আফটারের পরে মূলত হ্যাড হয়, আফটারের পরে হ্যাড প্লাস ভি3 হয়। আফটার, এরপরে হ্যাড প্লাস ভি3, আর আফটারের আগে ভি2, ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হ্যাড প্লাস ভি3 হয় আফটারের পরে, আর আফটারের আগে হয় ভি2। তাহলে যেহেতু আফটারের আগে এখানে আমরা ভি2 ব্যবহার করেছি কেম, তাহলে পরে হবে হ্যাড প্লাস ভি3, তাহলে উত্তর হবে হ্যাড স্টপড। এখানে কিন্তু শুধু স্টপড দেওয়া যাবে না, কারণ আফটারের আগে পরে শুধু পাস্ট টেন্স হয় না, আফটারের আগে পাস্ট ফর্ম হয়, কিন্তু আফটারের পরে গিয়ে হ্যাড প্লাস ভি3 হয়, আফটারের পরে গিয়ে হ্যাড প্লাস ভি3 হয়। তো কারেক্ট আনসার কোনটা হবে? হ্যাড স্টপড। আমরা একটু 12 নম্বর কোয়েশ্চেনটা দেখি। 12 নম্বর কোয়েশ্চেনটা বলছে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এখানে থেকে ইংলিশ আমরা জানি সিন্স।
তো থেকে ইংলিশ হচ্ছে সিন্স, আর ধরে ইংলিশ হচ্ছে ফর। যেমন 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে হবে ফর 2 আওয়ার্স। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এটা হবে সিন্স মর্নিং, সিন্স মর্নিং। তাহলে আমরা যেহেতু বৃষ্টি হচ্ছে, কাজটা অনেক আগে থেকে শুরু হয়ে এখনো চলছে, এটা ইজ দিয়ে করলে হবে না, তাহলে 1 নাম্বার এমনিই ভুল। কাজটা এখন হচ্ছে তা না, কাজটা অনেক আগে থেকে শুরু হয়ে এখনো চলছে, তাহলে ইজটা হবে না। উত্তরটা হবে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। তাহলে এই ডি নাম্বার উত্তরটা হবে ইট হ্যাজ বিন রেইনিং, হ্যাঁ, ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স মর্নিং। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং কেন দিলাম? কারণ কাজটা অনেক আগে থেকে শুরু হয়ে এখনো চলছে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, it has been raining since it has been raining cats and dogs since morning। কেন since দিলাম? কারণ এখানে থেকে বোঝানো হয়েছে, সকাল থেকে। আর has been কেন দিয়েছি? কাজটা অনেক আগে থেকে শুরু হয়ে এখনো চলছে। তো আমার উত্তরটা কি হবে আমরা একটু দেখে নেই। উত্তরটা হবে হচ্ছে ডি। উত্তরটা হবে ডি। ওকে। ওকে, আমরা এখন দেখবো হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নটা। খুব চমৎকার একটা কোয়েশ্চেন আছে। এইটাও দেখেন, আমি যে বারবার বললাম আপনাদের ট্রান্সফরমেশন পড়ার জন্য, আপনি যদি ভালো করে ট্রান্সফরমেশন পড়েন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি মিনিমাম 4 কোয়েশ্চেন্স উইল বি কমন ফর দ্য অ্যাডমিশন টেস্ট এক্সাম। আপনি 4টা কোয়েশ্চেন কমন পাবেন। 1 নাম্বার হচ্ছে আপনার ভয়েস একটা আসবে, একটা ডিগ্রি পরিবর্তন আসবে, অ্যাফার্মেটিভ নেগেটিভ আসবে, এবং একই সাথে আপনি কি করতে পারবেন? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড উত্তর দিতে পারবেন। সো ট্রান্সফরমেশন ইজ দ্য কি পয়েন্ট, হ্যাঁ, ইজ দ্য সিক্রেট আসলে সাজেশন যে আপনি ট্রান্সফরমেশনটা ভালো করে পড়েন। যারা ট্রান্সফরমেশনে ভালো, তারা কিন্তু নার্সিং একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পেতে যাচ্ছেন, এটা নিশ্চিত। তাহলে 13 নম্বর কোশ্চেনটা বলছে নেভার টেলস এ লাই, সে কখনো মিথ্যা বলে না। এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে, তাহলে অ্যাফার্মেটিভ করতে হলে আমরা কিভাবে করব আমরা একটু দেখে নেই। আমরা জানি যে এই নেবার আছে, যে এই নেবারটাকে আমার অলওয়েজ বানাই দিতে হবে। হি হি নেবারটাকে আমার অলওয়েজ বানাই দিতে হবে। এই উত্তরটা ভুল আছে, এই উত্তরটা আমরা আসলে ভুল ভাবে মার্ক হয়ে গেছে। উত্তরটা হবে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। হ্যাঁ, আমার উত্তরটা হবে 13-র এই, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। কেন কেন এটা হলো? কারণ হচ্ছে দেখেন, আমার উত্তরটা ভুল করে নেবারের মধ্যে ক্লিক হয়ে গেছে। এটা নেবার হবে না, কারণ নেবার দিলে তো এটা না বোধকই থেকে যাচ্ছে, এটা তো হ্যাঁ বোধক হচ্ছে না। তাহলে এই নেবারের বিপরীত শব্দ হচ্ছে অলওয়েজ, এবং এই টেলস এর পরিবর্তে আমরা স্পিক্স কেন ব্যবহার করলাম? কারণ ট্রুথের সাথে টেলস ব্যবহৃত হয় না, এই টেলস ভার্বটা লাইয়ের সাথে যায়, যার কারণে হি নেভার টেলস আ লাই। হ্যাঁ, লাইয়ের আগে আমরা টেলস ব্যবহার করছি, কিন্তু ট্রুথ যদি বলা হয় তাহলে তার আগে আমার স্পিক্স ব্যবহার করতে হবে। তাহলে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এখানে কেন অলওয়েজ ব্যবহার করলাম? কারণ আমরা জানি নেভারের বিপরীত শব্দ হচ্ছে অলওয়েজ, তাহলে আমরা অলওয়েজ ব্যবহার করেছি। এবং এই টেলস এর বিপরীত শব্দ হচ্ছে আমরা, সরি, এই টেলস এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি স্পিক্স, এবং লাইয়ের বিপরীত শব্দ হচ্ছে ট্রুথ। এর জন্য আমার কারেক্ট উত্তর হবে হচ্ছে এ, এই ডি না। আপনারা দয়া করে ভুল ভাববেন না। এই হি নেভার স্পিক্স দ্য ট্রুথ, এটা রং আনসার। হি টেলস এ লাই, এটাও রং। হি স্পিক্স দ্য ট্রুথ, এটাও রং। কারণ এই জিনিসটার কারেক্ট আনসার হবে হচ্ছে 1 নাম্বার অলওয়েজ। এখন বলতে পারেন স্যার বি নাম্বারটাও তো আছে, হি স্পিক্স দ্য ট্রুথ, কিন্তু এখানে যে অলওয়েজ নাই, এই কারণে আমরা এই ছাড়া আর অন্য কোনো উত্তর দিতে পারবো না। ওকে, আমরা দেখি আমাদের নেক্সট আমাদের জন্য কি ওয়েট করছে। আমাদের, ও আচ্ছা, ক্যাটস এন্ড ডগস নিয়ে একজন প্রশ্ন করেছেন যে ক্যাটস এন্ড ডগস কেন হবে? কারণ ক্যাটস এন্ড ডগ শব্দের মানে হচ্ছে মুষলধারে। আমি দেখি এই কোশ্চেনটা একটু যাই, আবার ব্যাক করি। আমরা একটু ক্যাটস এন্ড ডগস এর ওই কোশ্চেনটা একটু যাই। ইয়েস, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আপনারা একটা জিনিস জানেন যে ক্যাটস এন্ড ডগস হচ্ছে একটা ফ্রেজ। ক্যাটস এন্ড ডগস হচ্ছে একটা ফ্রেজ বা বাগধারা, আমরা বাংলায় বলি বাগধারা। যেমন অনেকে বলে আষাঢ়ে গল্প, হ্যাঁ, তারপরে অকাল কুষ্মাণ্ড, এই সমস্ত শব্দগুলোকে বলা হয় বাংলায় বাগধারা। কিন্তু ইংরেজিতে এরকম অনেক বাগধারা রয়েছে ভাই, সেটা হচ্ছে ক্যাটস এন্ড ডগস, এটা একটা বাগধারা। ক্যাটস এন্ড ডগ শব্দের মানে হচ্ছে মুষলধারে, ইনস এন্ড আউটস মানে হচ্ছে খুঁটিনাটি, তারপরে হচ্ছে কি বলে এটাকে, ইন দ্য লং রান মানে হচ্ছে পরিণামে, অনেকগুলো শব্দ একটা মাত্র অর্থ। এর জন্য এটাকে বলা হয় ফ্রেজ। আর এই ফ্রেজটা এখানে কেন ব্যবহার করা হয়েছে? কারণ আমার প্রশ্নে মুষলধারে চেয়েছে, এর জন্য আমার ব্যবহার করতে হয়েছে। ধন্যবাদ। তো আমরা এখন পরের কোশ্চেনটায় যাই, দেখি আমাদের পরের কোশ্চেনটা কি। এটা আমরা বলে ফেলেছি। আমরা এবার 14 নম্বর কোশ্চেনে চলে যাব। 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে দ্য ম্যান ডাই ড্যাশ ওভার ইটিং।
খুব চমৎকার একটা কোশ্চেন। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে আসছে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি ট্রান্সফরমেশনের পরে যে আইটেমটা আপনি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে প্রেপোজিশন, কারণ প্রেপোজিশন আপনার আসবেই। আপনি লিখিত রাখতে পারেন, প্রেপোজিশন অবশ্যই আসবে ভর্তি পরীক্ষায়। কোন ধরনের প্রেপোজিশন? প্রেপোজিশন মূলত আসবে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারণ আপনারা জানেন যে ডাই শব্দটা হচ্ছে মারা যাওয়া। এখন ডাই বিভিন্ন ভাবে হতে পারে, অনেকে ডাই অফ রোগে মারা যায়, ডাই অফ কলেরা, ডাই অফ করোনা, ডাই অফ টাইফয়েড, এই ধরনের বিভিন্ন রোগে মারা গেলে ডাই অফ। আবার ডাই ফর যদি আমরা ব্যবহার করি, এটা হচ্ছে ভালো কাজে মারা যাওয়া, এবং দেশের জন্য মারা যাওয়া হতে পারে। তাহলে ডাই ফর মানে হচ্ছে দেশের জন্য মারা যাওয়া, ভালো কাজে মারা যাওয়া। ডাই বাই মানে দুর্ঘটনায় মারা যাওয়া, আর ডাই ফ্রম মানে অতিরিক্ত কোনো কিছু করার ফলে মারা যাওয়া। এখানে দেখেন ওভার আছে, ওভার আমরা একটু দেখি ওভারটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই ওভারটা মানে অতিরিক্ত। ইটিং মানে খাওয়া, অতিরিক্ত খেয়ে মারা গেছে, তাহলে আমার উত্তরটা হবে ফর্ম। আমার রোগে মারা যায় নাই, যে অফ হবে। হ্যাঁ, ভালো কাজে মারা যায় নাই, ফর হবে। সরি, কি বলে, দেশের জন্য মারা যায় নাই, ফর হবে। এবং মূলত মানে কি বলে এটাকে, দুর্ঘটনায় মারা যায় নাই, যে বাই হবে। এনে অতিরিক্ত খেয়ে অতিরিক্ত কোনো কিছু করার ফলে মারা গেছে, যার ফলে আমার উত্তরটা হবে ডাই ফ্রম। সো আমরা একটু দেখি আমাদের উত্তরটা কি হবে। আমাদের উত্তর হবে ডাই ফ্রম। আচ্ছা, এবার আমরা পরের কোয়েশ্চেনটায় যাই। অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেষ। 15 নম্বর কোয়েশ্চেনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমাদের 15 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, এখানে বলা হয়েছে দ্য ম্যান ইজ এক্সট্রিমলি টায়ার্ড। দ্য ম্যান ইজ এক্সট্রিমলি টায়ার্ড। এখানে দেখেন টায়ার্ড একটা অ্যাডজেক্টিভ। আমরা একটু খেয়াল করি, আমরা একটু পিছনে যাই। আমাদের এখানে এখানে টায়ার্ডটা কি? এখানে টায়ার্ডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসে। আমরা একটা ক্রম মনে রাখবো, এই ক্রমটা যারা পারবেন তারা ভর্তি পরীক্ষায় হিরো হবেন। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কে বসে? অ্যাডভার্ব। তাহলে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডভার্ব। তাহলে এখন আমারে বলেন টায়ার্ড মানে কি? টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, এটা অবস্থা বুঝাইছে। তো অবস্থা বুঝাইলে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে কে বসবে? অ্যাডভার্ব। তাহলে এখানে এক্সট্রিমলি অ্যাডভার্ব। এখন অনেকে বলতে পারেন স্যার আমার তো এটা মনে থাকবে না, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, এটা আমার মনে থাকবে না, অন্য কিছু বলেন। আচ্ছা, এখানে আরেকটা টেকনিক আছে। আপনারা জানেন যে এক্সট্রিম এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যোগ আছে, আর এই এলওয়াই যোগ থাকার কারণে এটা অ্যাডভার্ব হয়ে গেছে। আমরা জানি যে অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যোগ হলে এটা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যোগ হলে এটা কি হয়? অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব থেকে যদি আমরা এলওয়াই মাইনাস করি তাহলে এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে অবশ্যই এই এক্সট্রিম পর্যন্ত এটা অ্যাডজেক্টিভ, তার সাথে এলওয়াই যোগ হওয়ার কারণে এটা অ্যাডভার্ব। তাহলে আমরা দেখি আমাদের সঠিক উত্তরটা কি। সঠিক উত্তরটা হবে অ্যাডভার্ব। ইয়েস, অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হয়। আমরা পরের কোশ্চেনটাই যাই। তাহলে এটা কোথা থেকে আসলো? এটা হচ্ছে আমাদের আগের কোশ্চেনটা আসছে পার্টস অফ স্পিচ থেকে। ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সফরমেশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ভালো করে পড়লে আপনার স্পেলিং হয়ে যাবে, কারণ স্পেলিং যে শব্দগুলো আপনারা পড়বেন সেটা 8টা পার্টস অফ স্পিচের যে কোনো একটা পার্টস অফ স্পিচ মূলত হবে। তো আপনারা যে পার্টস অফ স্পিচটাই পরীক্ষায় উত্তর হিসেবে আসবে, ওটা যদি আপনি বানানটা সঠিকভাবে শিখতে পারেন, এবং আপনি যদি পার্টস অফ স্পিচ সম্বন্ধে ভালো আইডিয়া রাখেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন আসবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোয়েশ্চেন আসবে, ট্রান্সফরমেশনের যে কোনো আইটেম, 4টা আইটেমের মধ্যে যে কোনো আইটেম থেকে আপনি কোয়েশ্চেন পাবেন। তো আমরা 16 নম্বর কোয়েশ্চেনটা একটু যাই। 16 নম্বর কোয়েশ্চেনটা একটু কনফিউজিং। অনেকে যারা পার্টস অফ স্পিচের মার্কার সম্বন্ধে আইডিয়া আছে তাদের জন্য এটা কনফিউশন তৈরি করতে পারে। আমরা জানি এ এল থাকলে কোনো শব্দের মধ্যে যদি আমরা এ এল দেখি, আমরা একটু ব্যাকে যাই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কোনো শব্দের সাথে যদি এ এল থাকে, যেমন আমরা বলতে পারি কন্ডিশন, কন্ডিশন প্লাস এ এল, কন্ডিশনাল, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে ফাংশন, ফাংশনাল, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এ এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এই শব্দটার সাথে এ এল আছে কিন্তু এটা অ্যাডজেক্টিভ না, এটা একটা নাউন। ঠিক আছে, এই রিফিউজাল একটা নাউন। তো রিফিউজালের কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। সিনোনিম মানে, সিনোনিম মানে সমার্থক শব্দ। ঠিক আছে, রিফিউজাল এটার সমার্থক শব্দ চেয়েছে। আমরা একটু দেখি সমার্থক শব্দটা কি হবে। এটা হবে ডিনায়াল। ডিনাই শব্দের মানে হচ্ছে
ডিনাই শব্দের মানেটা কি? ডিনাই মানে হচ্ছে মূলত অস্বীকার করা, আর রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। প্রত্যাখ্যান আর অস্বীকার একই রকম শব্দ। তো ডিনাই একটা ভার্ব, এই ভার্বটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিনায়াল, এটাও নাউন, রিফিউজালও নাউন। তাহলে দুইটা নাউন, যদিও এটার মধ্যে এল আছে, এল থাকলেও এটা নাউন হতে পারে। ব্যতিক্রমগুলো মনে রাখবেন, যেমন অ্যাপ্রোভাল এটা নাউন, রিফিউজাল নাউন, ডিনায়াল নাউন, এগুলা নাউন। তো আমরা পরেরটাই যাই। এখানে আসছে খুব চমৎকার একটা কোশ্চেন, ছোটবেলার কোশ্চেন, খুব মজার। আপনারা একটু দেখেন, ট্রান্সলেশন একটা আসবে পরীক্ষায়, ভর্তি পরীক্ষায়। বলা হয়েছে সততা মহৎ গুণ। এখানে অনেকেই মনে করতে পারেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কারেক্ট আনসারটা কিন্তু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি নয়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মানে সততাই শ্রেষ্ঠ পন্থা, সর্বশ্রেষ্ঠ পন্থা। কিন্তু এখানে আমরা এই ডি নাম্বার উত্তরটাকে যদি উত্তর দেই তাহলে কাটা, আমার এখানে মার্কস পাবো না। কিন্তু অনেকে আছে ঝোঁকের বসে, আবেগের বসে, ভীষণ বেগে উত্তরটা দিয়ে দিবে, বাট উত্তরটা কারেক্ট হবে না, উত্তরটা ভুল হবে। এখানে উত্তরটা হবে নোবেল ভার্চু। এখানে নোবেল মানানটা ভুল আছে, NOBLE। হ্যাঁ, এটা হচ্ছে নোবেল। হ্যাঁ, নোবেল না, উচ্চারণ হবে নোবেল, নোবেল, নোবেল। ঠিক আছে, নোবেল। আচ্ছা, অনেস্টি ইজ আ নোবেল ভার্চু। নোবেল ভার্চু, ভার্চু মানে হচ্ছে গুণ, পলিসি না। আই রিপিট, হিয়ার পলিসি শুডন্ট বি ইউজড। এখানে পলিসি ব্যবহার করা যাবে না, উচিত না। আমার ভার্চু ব্যবহার করতে হবে, বিকজ এখানে গুণের কথা উল্লেখ আছে। যেহেতু গুণ মানে হচ্ছে ভার্চু, আমরা ভার্চুর আগে নোবেল শব্দটা ব্যবহার করব। নোবেল মানে হচ্ছে মহৎ। সো লেটস সি হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। আমরা একটু দেখি আমাদের কারেক্ট আনসারটা কোনটা। ইয়েস, বি শুড বি দ্য কারেক্ট। কেন এখানে বি কারেক্ট আনসার হলো? কারণ নোবেল শব্দের হচ্ছে মহৎ, ভার্চু মানে হচ্ছে গুণ, আবার এখানে একটা আর্টিকেল এ ব্যবহার করা হয়েছে। সো এ ব্যবহার করার কারণে আমরা জানি অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে এ বা এন ব্যবহৃত হয়। সো এই কারণে আমার উত্তরটা হবে বি। এবার আমরা 18 নম্বর প্রশ্নের উত্তরটায় চলে যাই। হি ইজ গোয়িং টু বাই আ কার। এখানে প্যাসিভ করতে বলছে। দেখেন, অ্যাক্টিভ প্যাসিভ থেকে এক বছরে দুইটা কোয়েশ্চেন এসেছে। হাউ ক্যান ইট বি পসিবল? একই ইয়ারে এই প্যাসিভ ভয়েস থেকে দুইটা কোয়েশ্চেন এসেছে। আমি যে আপনাদেরকে বলেছি ট্রান্সফরমেশন ভালো করে পড়েন, দেখেন এখান থেকে এখন পর্যন্ত আপনি 6টা কোয়েশ্চেন পেয়েছেন ট্রান্সফরমেশনে। ইউ হ্যাভ গট দ্য 6 নাম্বার অফ কোয়েশ্চেন্স ডিউরিং দ্য অ্যাডমিশন টেস্ট। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যদি এই প্যাসিভাইজেশন ভালো করে পড়ি, তাহলে আমাদের সেখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে বলা হয়েছে ইজ গোয়িং টু বাই আ কার, সে একটা গাড়ি কিনতে যাচ্ছে। তো এই বাক্যটাকে আমরা যখন প্যাসিভ করব, আমার অবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। এখানে অবজেক্ট কোনটা, আমার অবজেক্ট কোনটা আমরা একটু দেখে নেই। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে এ কার। তাহলে সবার আগে কার, এই নাম্বার হবে না, হি দেয়া, ডি নাম্বার হবে না, হি দেয়া, এই দুটা বাদ। এই দুটা কেন বাদ? কারণ হি দিয়ে রাখছে, হবে না। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এ কার, তারপরে ইজ গোয়িং টু বি। আমরা জানি ইজ গোয়িং টু থাকলে হয় হচ্ছে ইজ গোয়িং টু বি। তাহলে এ কার ইজ গোয়িং টু বি, বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট। এ কার ইজ গোয়িং টু বি বট by him. A car is going to be bought by him. by হচ্ছে সূত্রের, আর এই হিটাকে হিম বানানো হয়েছে। তাহলে সবার আগে আমরা অবজেক্ট দিয়েছি, তারপরে টু বি, তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্টকে আমরা অবজেক্ট বানিয়েছি। তাহলে এখানে এই টু বিটা হচ্ছে গোয়িং টু বি। এটা মাথায় রাখতে হবে। যদি আমরা এতটুকু মনে থাকে তাহলে আমরা এটা পারবো যে গোয়িং টু থাকলে আমার গোয়িং টু বি হবে। সো আমরা লেটস সি দ্য কারেক্ট আনসার কোনটা। আমরা একটু দেখি কারেক্ট আনসার হচ্ছে কোনটা, বি নাম্বার। এ কার ইজ গোয়িং টু বি বট বাই হিম। আর বাকি উত্তরগুলো ফলস। কেন? কারণ সি নাম্বার উত্তরটা বলছে কার ইজ বট বাই হিম, এখানে গোয়িং টু উঠে গেছে, হবে না। তো এখানে আমরা পরের উত্তরটা দেখি। পরের উত্তরটা বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ। এখানেও কিন্তু প্রেপোজিশন থেকে কোশ্চেন হয়েছে, আপনারা একটু খেয়াল করেন। সরি, বলছে এখানে স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ ড্যাশ দেয়ার লেসন্স। তাদের পড়াশোনার প্রতি তাদের মনোযোগী হওয়া উচিত। কার মনোযোগী হওয়া উচিত? স্টুডেন্টদের। আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাচ্ছি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে আমরা অ্যাটেন্টিভের পরে কি ব্যবহার করব? অ্যাটেন্টিভের পরে টু হয়। হ্যাঁ, টু কিন্তু ফিক্সড। অ্যাটেন্টিভের পরে টু ফিক্সড, কারণ কোনো কিছুতে মনোযোগ, কোনো কিছুর প্রতি মনোযোগ, কোনো কিছুর দিকে মনোযোগ। তাহলে এখানে আমার টু শুড বি দ্য রাইট আনসার। সো কারেক্ট আনসার শুড বি সি। এখানে অ্যাটেন্টিভ ওভার আমরা কখনো শুনিও নাই, এই কথাটা যায় না। আপনারা একটু দেখেন, অ্যাটেন্টিভ ওভার, অ্যাটেন্টিভ ওভার, অ্যাটেন্টিভ অ্যাট, অ্যাটেন্টিভ অ্যাট, অ্যাটেন্টিভ অন। এখানে উত্তরটা হবে অ্যাটেন্টিভ টু। হ্যাঁ, ইউ শুড বি অ্যাটেন্টিভ টু, রাইট। তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আমরা দুইটা কোশ্চেন পেলাম। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা দুইটা কোশ্চেন পেলাম। আমরা লাস্ট কোশ্চেনে চলে এসেছে। বলা হয়েছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। খুব চমৎকার একটা প্রবাদ বাক্য এখানে আছে। কিছু কিছু প্রবাদ বাক্য সম্বন্ধে না বললেই না, যেমন কয়লা শত ধুইলে ময়লা যায় না, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ। আচ্ছা, তারপরে নাচতে না জানলে উঠান বাঁকা, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। তারপরে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, টু মেনি মঙ্কস, এখানে বলা হয়েছে টু মেনি মঙ্কস ডেস্ট্রয় দ্য গ্যাস, হবে না। ম্যানি কুকস মিস ইউজ দ্য গ্যাস, সেটা হবে না। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রুথ, আমার উত্তরটা হবে বি। হ্যাঁ, টু মেনি কুকস স্পয়েলস দ্য ব্রুথ, উত্তরটা কি হবে? টু মেনি কুকস স্পয়েলস দ্য ব্রুথ। আমরা একটু ভালো করে খেয়াল করি, টু মেনি কুকস স্পয়েলস দ্য ব্রুথ, তাহলে এই উত্তরটা হবে এটা, ঠিক আছে। তাহলে ম্যানি কুকস এই উত্তরটা হবে না, টু মেনি কুকস মঙ্কস, এখানে সন্ন্যাসী মঙ্কস, আক্ষরিক ট্রান্সলেশন এখানে হবে না। যেহেতু আক্ষরিক ট্রান্সলেশন এখানে হচ্ছে না, আমরা কোনোভাবে এই আক্ষরিক ট্রান্সলেশন দিয়ে এই বাক্যটাকে করার চেষ্টা করলে এই বাক্যটা কিন্তু আমাদের জন্য ভুল হয়ে যাবে। সো আমরা আক্ষরিকভাবে এই ট্রান্সলেশনটা করার চেষ্টা করব না। যদি আক্ষরিক এই ট্রান্সলেশনটা আমরা করি তাহলে দ্য আনসার শুড বি দ্য রং ওয়ান। সো আমরা এখানে উত্তরটা দিব হচ্ছে বি, টু মেনি কুকস স্পয়েলস দ্য ব্রুথ। আমার সাথে সাথে দুইবার বলে ফেলতে পারেন, টু মেনি কুকস স্পয়েলস দ্য ব্রুথ। তাহলে আমরা কারেক্ট আনসার শুড বি বি। ওকে, সো আমরা মোটামুটি আমাদের একটা পার্ট আমাদের শেষ। এখন আমরা ডিপ্লোমা শেষ করে বিএসসি তে চলে এসেছি। আমরা তো আমরা ডিপ্লোমাটা শেষ করেছি, আমাদের এখন বিএসসির আমাদের কোয়েশ্চেন সলভিং। তো আপনারা জানেন যে বিএসসি এবং ডিপ্লোমার মধ্যে একটা পার্থক্য রয়েছে। ডিপ্লোমা যে কোর্সটা নার্সিং এর সেটা 3 বছর মেয়াদী কোর্স, এবং বিএসসি যে কোর্সটা সেটা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে 4 বছর মেয়াদী কোর্স। যেমন রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে রাজশাহী নার্সিং কলেজ, ঢাকা নার্সিং কলেজ ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। তো এই বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যে কোর্সগুলো সেটা হচ্ছে অনার্স কোর্স এবং এটা হচ্ছে বিএসসি কোর্স। আপনি চাইলে বিএসসি করার পরে আপনি বিএসএন এর পরে এমএসএন করতে পারেন, মানে মাস্টার্স ইন সায়েন্স ইন নার্সিং, আপনি মাস্টার্স করতে পারেন। আবার ডিপ্লোমা করার পরে আপনি 2 বছর মেয়াদী অনার্স করে আপনি বিএসসি সমমান হতে পারেন, ওটাকে বলা হয় পোস্ট বেসিক বিএসসি। তার মানে ডিপ্লোমা করার পরে আপনি যখন 2 বছর মেয়াদী কোর্সটা করবেন ওটাকে বলা হবে পোস্ট বেসিক বিএসসি, এবং পোস্ট বেসিক বিএসসিটাও ওই নর্মাল বিএসসি সমমান। আপনি চাইলে পোস্ট বেসিক বিএসসি করার পরেও আপনি কিন্তু এমএসএন করতে পারবেন, এবং এমএসএনটা করা এত গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাবেন, আপনি পিএইচডি করতে চাইবেন, তখন কিন্তু আসলে ডিপ্লোমা থেকে আপনি পিএইচডি করতে পারবেন। নার্সিং এ সেই সুযোগ রয়েছে, কারণ আপনি যখন ডিপ্লোমা কমপ্লিট করবেন তখন আপনি ডিপ্লোমার পরে 2 বছর মেয়াদী আপনি পোস্ট বেসিক বিএসসি করবেন এবং তারপরে আপনি এমএসএন করবেন। এমএসএন 2 বছর মেয়াদী, তো 2 বছর মেয়াদী এমএসএন করার পরে আপনি পিএইচডি করতে পারবেন। সো এখানে কিন্তু অভূতপূর্ব সুযোগ রয়েছে। আপনি ডিপ্লোমাও করতে পারেন, আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে এসএসসি এবং এইচএসসি দুইটাই, আপনি আপনার জন্য অনার্স কোর্স, বিএসসি অনার্স কোর্স। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, কোর্সের কোয়েশ্চেনটা কিন্তু আসলে ডিফিকাল্টি লেভেল ওইভাবে জাজ করা যাবে না। অনেকে প্রশ্ন করে, স্যার ডিপ্লোমা কোয়েশ্চেন সহজ হয় না বিএসসিটা সহজ হয়? অনেক সময় দেখা যায় ডিপ্লোমা কোয়েশ্চেনটাই কঠিন। যেমন গতবার ডিপ্লোমা কোয়েশ্চেনটা ছিল কঠিন, তুলনামূলকভাবে বিএসসি কোয়েশ্চেনটা ছিল সহজ। আপনারা এখন দেখবেন যে বিএসসি কোয়েশ্চেনগুলো কি কি আসছে। তো আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমরা দেখলাম যে আমরা যে ডিপ্লোমা কোয়েশ্চেনটা যে সলভ করলাম ওখানে মূলত কি কি জিনিস আমাদের পরীক্ষায় ছিল। ডিপ্লোমায় আমাদের 1 নাম্বার যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে 5 থেকে 6টা কোয়েশ্চেন এসেছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 2টা কোয়েশ্চেন এসেছে। পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন এসেছে, স্পেলিং থেকে কোয়েশ্চেন এসেছে। তো মূলত এই জিনিসগুলাই ঘুরে ফিরে এসেছে। নেগেটিভ অ্যাফার্মেটিভ এই জিনিসগুলো যখন আমরা একটু ভালো করে করার চেষ্টা করব, আমি আশা রাখি যে আপনি ভর্তি পরীক্ষায় শতভাগ সফল হবেন। তো আমরা আজকে বিএসসি কোয়েশ্চেনটাই দেখবো। আমাদের প্রথম কোয়েশ্চেনটা আমাদের জন্য ওয়েট করতেছে, আমরা একটু দেখি। প্রথম কোয়েশ্চেনটা আমাদের জন্য যেটা ওয়েট করছে, আমাদের প্রথম কোয়েশ্চেনটা একটু খেয়াল করেন। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে দে আর ইটিং ম্যাঙ্গোজ, তারা আমগুলো খাচ্ছে। এখানে মজার ব্যাপার হচ্ছে এটাকে প্যাসিভ করতে বলেছে। আমরা জানি যে ম্যাঙ্গোসটা হচ্ছে অবজেক্ট, এটাকে আমার সাবজেক্ট বানাতে হবে। যেমন কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য দেখেন এখানেও প্যাসিভ আছে, আমার ডিপ্লোমাতেও প্যাসিভ অ্যাক্টিভ আছে এবং বিএসসিতেও প্যাসিভ অ্যাক্টিভ আছে এবং প্যাসিভাইজেশন আছে। তো সবার আগে আমরা ম্যাঙ্গোজ দিব এবং আর এর পর একটা বিং দিতে হবে সূত্রের। তাহলে ম্যাঙ্গোজ আর বিং ইটেন বাই দেম। দেখেন আমাদের 1 নাম্বার উত্তরটাই সঠিক, ম্যাঙ্গোজ আর বিং
ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তারপর হচ্ছে বাই, তারপর হচ্ছে দের অবজেক্ট হচ্ছে দেম। তাহলে আমরা দেখলাম যে আমাদের কারেক্ট আনসার হচ্ছে এটা। বি নাম্বার উত্তরটা হবে না, কারণ ক্যান বি কোথা থেকে আসলো? আমার তো প্রশ্নের মধ্যে ক্যানই নাই, তাহলে আমি কেন ক্যান বি ইউজ করব? আমার এটা ইউজ করা যাবে না। সি নাম্বারটাই যান, ম্যাঙ্গোজ আর গোয়িং টু বি, কোথা থেকে গোয়িং টু আসলো? আমার তো অপশনের মধ্যে গোয়িং টু বি দেখা যাচ্ছে, কিন্তু আমার প্রশ্নের মধ্যে তো গোয়িং টু নাই। সো ইট শুডন্ট বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমাদের এটা কারেক্ট অ্যান্সার হতে পারে না। দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ, এখানে হ্যাভ কোথা থেকে আসলো? এটাও হবে না। সো কারেক্ট অ্যান্সার শুড বি কোয়েশ্চেন নাম্বার 1, সরি আনসার নাম্বার 1। আমরা একটু দেখি, এই প্রশ্নের উত্তরটা ভুল। আমাদের প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে এ। আমাদের উত্তরটা হচ্ছে ম্যাঙ্গোজ আর বিং ইটেন বাই দেম, ম্যাঙ্গোজ আর বিং ইটেন বাই দেম। আমরা একটু আগের কোশ্চেনটাই যাই, এই প্রশ্নের উত্তরটা ভুল, এটা না। আমরা একটু আবার ব্যাক করি, দেখেন সবাই, আমাদের প্রথম উত্তরটা হবে হচ্ছে, প্রথম হবে এই এ নাম্বার উত্তরটা, কারণ ম্যাঙ্গোস আর বিং হবে। এখানে দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, এটা ভুল, কারণ এখানে হ্যাভ নাই। এই সি নাম্বারটাও ভুল, কারণ গোয়িং টু নাই। আর বি নাম্বার তো ভুল, কারণ হচ্ছে ক্যান নাই। তাহলে আমার এই ক্যান, গোয়িং টু এবং হ্যাভ না থাকার কারণে তিনটা উত্তর বাদ। কারেক্ট আনসার হবে হচ্ছে এ। আমি আবার বলি, কারেক্ট আনসার হবে এ। ওকে, সো আমরা বি নাম্বার কোশ্চেন বা 2 নাম্বার কোশ্চেনে চলে যাই। 2 নাম্বার কোশ্চেনটা আসছে একটা আর্টিকেল। ইয়েস, আর্টিকেল। দেখেন, আর্টিকেল কিন্তু আবার ডিপ্লোমায় আসে নাই। তো আমাদের বিএসসি এর এই কোশ্চেনের পার্টটা কিন্তু আবার একটু ইজি হয়ে গেছে। দেখেন এখানে এম এ, এখানে দেখা যাচ্ছে এম এ। সবাই একটু খেয়াল করেন, এম এ, আমরা এম এর কথাটা একটু দেখি, এম এ কি বলছে। এম এ এর মধ্যে কিন্তু এর মতো একটা উচ্চারণ আছে, এম এ। দেখেন এম এ এর মতো একটা উচ্চারণ আছে। তাহলে এ এম, এম এর মতো উচ্চারণ থাকার কারণে আমার আর্টিকেল হবে হচ্ছে এন। হ্যাঁ, আমরা অনেক সময় ইউরোপিয়ান ইউজ করি, ইউরোপিয়ান। হ্যাঁ, এখানে কিন্তু ইউর মতো উচ্চারণ, ইউরোপিয়ান। আপনারা যারা ফনেটিক্স ক্লাস করেছেন বা আপনারা উচ্চারণ সম্বন্ধে আইডিয়া আছে, তারা জানেন এখানে ইউ, এখানে ইউর মতো উচ্চারণ, এই ইয়া সাউন্ডটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এর জন্য হচ্ছে আমার এ ব্যবহার করতে হবে। তো আমাদের একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এম এ এর মতো উচ্চারণ হওয়ার কারণে আমার আর্টিকেল উত্তর হবে হচ্ছে ডি। উত্তরটা কি হবে আমরা একটু দেখি, ডি। আর ইউরোপিয়ানে ইয়া, 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 ইউ, ইউ এর জন্য কনসোনেন্ট সাউন্ড থাকার কারণে আমার উত্তর হবে এ। আপনারা অনেকে ইয়া ইয়া জিনিসটা বুঝতেছেন না, কারণ এটা হচ্ছে ফনেটিক্সের ভাষা বা উচ্চারণের ভাষা। এখানে ইয়া সাউন্ডটা আছে, ইয়া সাউন্ডটা থাকার কারণে আমরা এটা কনসোনেন্ট সাউন্ড, এটা এ ব্যবহার করতে হবে। ইউরোপিয়ানের আগে এ আর এম এর আগে হচ্ছে এন। সি নাম্বার, 3 নাম্বার উত্তরটা একটু দেখেন, অল ফ্লাওয়ার্স নাইস টু লুক এট। হ্যাঁ, এখানে একটা পার্সোপিস রিলেটেড কোয়েশ্চেন আসছে, আপনারা একটু মন দিয়ে খেয়াল করতে হবে এই কোয়েশ্চেনটা কি বলছে। এখানে এখানে আমার বলা হয়েছে অল ফ্লাওয়ার্স আর নাইস টু লুক এট, প্রত্যেকটা ফুলই হচ্ছে দেখতে খুব সুন্দর। আমরা জানি যে 8টা এখানে লিঙ্কিং ভার্ব, এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, কারণ এটা সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে লিঙ্ক করেছে। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে কি করেছে? লিঙ্ক। তাহলে যে ভার্ব মূলত সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে লিঙ্ক করে তাকে লিঙ্কার ভার্ব, লিঙ্কিং ভার্ব বলে। এটা কেন কমপ্লিমেন্ট? কারণ অল ফ্লাওয়ার্স কি নাইস, নাইস কোনগুলো? অল ফ্লাওয়ার্স। তাহলে যেহেতু অল ফ্লাওয়ার্স গুলো নাইস আর নাইস হলো অল ফ্লাওয়ার, তাহলে এই নাইসটা কিন্তু অবজেক্ট নয়। অনেকে মনে করে এটা অবজেক্ট, না এটা অবজেক্ট নয়, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ এটা সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই 8টা হলো লিঙ্কিং ভার্ব। তাহলে আমার উত্তরটা কি হবে? হিয়ার নাইস ইজ অ্যাডজেক্টিভ, কারণ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। আর আমরা এমনিও বুঝতে পারি যে নাইস একটা দোষগুণবাচক শব্দ, এটা একটা অ্যাডজেক্টিভ। দেখি আমাদের উত্তরটা কি। ইয়েস, উত্তরটা অ্যাডজেক্টিভ। আমি আই রিপিট, অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলবো না, উচ্চারণের ভাষায় ডি আর জে, হ্যাঁ, একসাথে থাকলে উচ্চারণটা হয় জে, যা, যা। হ্যাঁ, যা, যা সাউন্ড হয়, এবং এর জন্য এটার উচ্চারণ ইয়াটা হবে অ্যাডজেক্টিভ উচ্চারণটা। 4 নাম্বারটা খুব সহজ কোশ্চেন আসছে, দেখেন ডিপ্লোমায় আমরা দেখেছিলাম ডিগ্রির পরিবর্তন, এখানে 4 নাম্বারে দেখা যাচ্ছে ডিগ্রির পরিবর্তন ডাইরেক্টলি একটা শব্দ দিয়ে করা হয়েছে। বলা হয়েছে যে ইজিটার সুপারলেটিভ কি? তো আমরা জানি যে ইজির সুপারলেটিভ হচ্ছে ইজিয়েস্ট। ইজির সুপারলেটিভটা কি? ইজিয়েস্ট। আমরা জানি যে ইজি হচ্ছে একটা মনোসিলেবল, এটাকে আমরা কম্পারেটিভ করব ইজিয়ার, আর সুপারলেটিভ করব হচ্ছে ইজিয়েস্ট দিয়ে। ইএসটি এবং ইয়ার, আইয়ার, এই দুইটা ভাবে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। তাহলে উত্তরটা হবে ইজিয়েস্ট। আমরা জানি যে সুপারলেটিভ করতে হলে ইএসটি একটা সাফিক্স যোগ করতে হয়, এখনো আমরা এই ইএসটি ব্যবহার করেছি এখানে। পাস্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড কস্ট, দেখেন এই কস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু কস্ট, যেমন হার্ট, হার্ট, হার্ট,
হ্যাঁ, কাট কাট কাট, হ্যাঁ, তারপর শার্ট শার্ট শার্ট, কস্ট কস্ট কস্ট, এগুলার কোনো মূলত পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আলাদা নয়। তাহলে এখানে কারেক্ট আনসার হবে কস্ট। এখানে কারেক্ট আনসার কি হবে? কস্ট। এখানে কস্টেন হবে না, কস্টেড হবে না, ইভেন কস্টেন কোনো পাস্ট ফর্ম নাই। হ্যাঁ, কস্টেড ইডি দিয়ে পাস্ট ফর্ম হতে পারে। আর এখানে যে ডি নাম্বার শব্দটা ব্যবহার করেছে এটা পুরাই ভুল। কোটেন্ট, কোটেন্ট তো কখনো কষ্টের সাথে সম্পর্কই নাই। সো এখানে উত্তরটা হবে সি, কস্ট কস্ট কস্ট। আমরা 6 নাম্বার কোশ্চেনটা দেখি। হি ড্যাশ হোম লাস্ট নাইট। একটা জিনিস খেয়াল করেন, হি ড্যাশ হোম লাস্ট নাইট, এই বাক্যটার মধ্যে লাস্ট নাইট আছে। এটা লাস্ট নাইট একটা মার্কার, টেন্স মার্কার। লাস্ট নাইট থাকার কারণে আমরা বুঝতে পারতেছি এখানে ভার্ব টু হবে, ভার্বের পাস্ট টেন্স হবে। তাহলে কামস হবে না, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে কেম, এটা ভার্বের 2 নাম্বার ফর্ম, এটা হবে। ওয়াজ কামিং হবে না, ইজ কামিং হবে না। তাহলে কারেক্ট আনসার শুড বি ভি টু। এর জন্য বি নাম্বার হবে কারেক্ট আনসার। আমরা একটু দেখি কেন এটা বি নাম্বার হলো, কারণ এখানে লাস্ট নাইট আছে, লাস্ট নাইট। ওকে, আমাদের নেক্সট কোয়েশ্চেনটা একটু যাই। 7 নাম্বারটা বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কাউন্টেবল নাউন, যে নাউনকে গণনা করা যায়। আপনারা দেখেন, অনেস্টিকে গণনা করা যায়? সততা কখনো গণনা করা যায় না। বলা যাবে যে তার 500 সততা রয়েছে। মিল্ক গণনা করা যায় না, এটা ওজন করা যায়। টাইগার, রাইস, হ্যাঁ, রাইসকে কখনো আমরা গুনতে পারবো না, এটা ওজন করা যায়, এটা আনকাউন্টেবল। মিল্ক আনকাউন্টেবল, অনেস্টি আনকাউন্টেবল। হিয়ার ইজ দ্য অনলি কাউন্টেবল নাউন ইন দিস অপশন ইজ টাইগার। হ্যাঁ, এখানে উত্তরটা হবে হচ্ছে টাইগার। সো কারেক্ট আনসার শুড বি টাইগার। সো এখানে আমাদের টাইগার উত্তরটা হবে কারেক্ট। ওকে, সো আমাদের 9 নাম্বার কোয়েশ্চেনটায় যাই, বিএসসি 9। বলা হয়েছে দ্য ম্যান সেড অ্যালাস। এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন হবে, আপনারা একটু দিয়ে নেবেন কাইন্ডলি। অ্যালাস, বলা হয়েছে অ্যালাস আম আনডান। বলা হয়েছে লোকটা বলল হাই, আমি তো ব্যর্থ হয়েছি। এখানে দেখেন দুঃখ প্রকাশ করেছে। তাহলে যেহেতু দুঃখ প্রকাশ করেছে, আমরা চোখ বন্ধ করে ডি নাম্বার উত্তরটা দিতে পারি, এক্সক্লেমড উইথ সরো। আমরা ন্যারেশন যখন পড়েছিলাম, ন্যারেশনটা বিএসসির জন্য ইম্পর্টেন্ট। আই রিপিট, যারা ডিপ্লোমা পরীক্ষা দিবেন তাদের চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিএসসির জন্য হচ্ছে ন্যারেশন। সো এখানে সেডের পরিবর্তে আমরা এক্সক্লেমড উইথ জয় ব্যবহার করেছি, এক্সক্লেমড উইথ জয়। আচ্ছা, তাহলে এক্সক্লেমড উইথ জয় কেন ব্যবহার করলাম? এলাস আছে, দুঃখ, তার অনেক দুঃখ যে সে ব্যর্থ হয়েছে। দ্য ম্যান সেড দ্যাট, এখানে যেহেতু এলাস আছে, সেড সেড দেওয়া যাবে না, শুধু এক্সক্লেম দেওয়া যাবে না। দ্য ম্যান সেড দ্যাট আই এম আনডান, এখানে শুধু সেড দ্যাট দেওয়া যাবে না। তাহলে এ হবে না, বি হবে না, সি হবে না। দ্য কারেক্ট আনসার শুড বি ডি। লেটস সি। ইয়েস, আমাদের কারেক্ট আনসার হচ্ছে ডি, দ্য ম্যান এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান। আমাদের 9 নাম্বার কোয়েশ্চেনটা আমরা দেখি। 9 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড নলেজ। নলেজ শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি? তো অনেকে প্রশ্ন করতে পারে যে নলেজ শব্দটার মানেটা কি। স্যার, নলেজ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর যে জ্ঞান সেটার বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞান, যার কোনো জ্ঞান নাই, ইনফ্যাক্ট অজ্ঞতা। তাহলে আমরা একটু দেখে নেই। কগনিশন, অ্যাবিলিটি, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি, অ্যাবিলিটি মানে সামর্থ্য, কগনিশন মানে চিন্তা করার পাওয়ার, কগনিটিভ পাওয়ার, থিঙ্কিং পাওয়ার, কোনো কিছুর জাস্টিফাই করার পাওয়ারকে বলা হয় কগনিশন। তারপরে এখানে ইগনোরেন্স হচ্ছে একমাত্র শব্দ যে শব্দটা নলেজের বিপরীতকে মিন করে। তাহলে উত্তর হবে হচ্ছে ইগনোরেন্স। ইগনোরেন্স মানে হচ্ছে অজ্ঞতা। আচ্ছা, এইবার আসি খুব প্লুরাল ফর্ম আসছে। আপনারা দেখছেন যে ডিপ্লোমায় ছিল হচ্ছে জেন্ডার চেঞ্জ, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিএসসির ক্ষেত্রে এখানে প্লুরালাইজেশন আসছে। প্লুরালাইজেশন, অ্যাপেন্ডিক্স, অনুষদ। আপনি দেখবেন যে অ্যাপেন্ডিক্স দেয়া থাকে, সূচি দেয়া থাকে, অনুষদ দেয়া থাকে, প্রত্যেকটা বইয়ের পিছনে অ্যাপেন্ডিক্স দেয়া থাকে। এই অ্যাপেন্ডিক্স হচ্ছে সিঙ্গুলার, এটার প্লুরাল হচ্ছে অ্যাপেন্ডিসেস। হ্যাঁ, কারেক্ট আনসার কোনটা হবে? আমাদের কারেক্ট আনসার হবে হচ্ছে এ। এটা আপনারা মুখস্থ করতে হবে, এটা ছাড়া উপায় নাই, শর্টকাট টেকনিক নেই। 11 নাম্বারটা ট্রান্সফরমেশন থেকে আসছে। দেখেন, ট্রান্সফরমেশন কিন্তু ডিপ্লোমা দেন পরীক্ষা বা বিএসসি দেন, দুইটার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা দেখি এখানে কি বলা হয়েছে, হি ইজ টু উইক টু ওয়াক। সবাই খেয়াল করেন, আমরা একটু ব্যাকে যাই, আমাদের উত্তরটার দিকে একটু ব্যাকে যাই। এখানে টু আছে, দেখেন এটাকে সিম্পল করতে হলে সু ব্যবহার করতে হবে, টু দ্যাট ব্যবহার করতে হবে। আর আমরা যখন সু ডট 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 দ্যাট পেয়ে যাব, সেখানে আমরা একটা সাবজেক্ট দিব আর ক্যান নট দিব বা কুড নট দিব। আমরা জানি সু ডট 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 দ্যাট এর পরে, সু ডট 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 দ্যাট এর পরে সাবজেক্টের পরে ক্যান্ট অথবা কুডন্ট, কান্ট অথবা কুডেন্ট প্লাস ভি ওয়ান। ঠিক আছে, তাহলে উত্তরটা হবে সো ডট 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 দ্যাট সাবজেক্ট প্লাস কান্ট বা কুডেন্ট প্লাস ভি ওয়ান। তাহলে আমার উত্তরটা হবে হচ্ছে হি ইজ সো উইক দ্যাট হি কান্ট মুভ।
লেটস সি আমাদের উত্তরটা কি। ইয়েস, আমাদের এই উত্তরটাই এটাই হবে। এখানে পরের একটা উত্তরও কিন্তু মিলে না। কেন মিলে না? কারণ হচ্ছে একটাও সূত্র অনুসারে কারেক্ট নয়। যেহেতু এটা কারেক্ট নয়, এর জন্য আমার উত্তরটা 2 এর জায়গায় সু আর 2 এর জায়গায় দ্যাট, এইভাবে আমি এ নাম্বারের উত্তরটাকে কারেক্ট দিব। 12 নাম্বার উত্তরটা আপনারা একটু দেখেন, সে ইংরেজিতে দক্ষ। এখানে দক্ষ শব্দের অর্থ এখানে অনেকে জানে না, আমরা একটু দেখি। দক্ষ শব্দের অর্থটা কি? অ্যাট হোম, এই শব্দের মানে হচ্ছে দক্ষ। অ্যাট হোম শব্দের মানে হচ্ছে দক্ষ। তো আমরা জানি যে দক্ষ, এখানে হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ, আমার এই উত্তরটা কারেক্ট। হি লার্নস ইংলিশ মানে সে ইংলিশে শিখে, এটা হবে না। হি ইজ ইন হোম ইন ইংলিশ, হোমের আগে আমরা ইন ব্যবহার করতে পারবো না। হি টক্স ইন ইংলিশ, ইংলিশে কথা বলে, এটা হবে না। সো বি শুড বি রং, সি শুড বি রং, অ্যান্ড ডি শুড বি রং। সো দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন শুড বি এ। সেখানে এ নাম্বার এই কোয়েশ্চেনের উত্তরটা এটাই কারেক্ট। সো আমাদের কারেক্ট আনসার হবে এই, হি ইজ অ্যাট হোম ইন ইংলিশ। অ্যাট হোম মানে হচ্ছে দক্ষ, কারণ এটা একটা ফ্রেজ। আমরা 13 নম্বর কোয়েশ্চেনটায় যাই। এভরিওয়ান হেটস আ লায়ার, একই কোয়েশ্চেন কিন্তু ডিপ্লোমায়ও ছিল। এভরিওয়ান হেটস আ লায়ার, একই প্রশ্নটা আমাদের ডিপ্লোমাতে ছিল। কিভাবে ছিল? ওখানেও আমার এভরিওয়ান দিয়ে আমরা একটা প্রশ্ন, এভরি মাদার লাভস হার চাইল্ড, এরকম আমাদের ছিল। তো আমরা একটু এভরিওয়ান দিয়ে আমরা যে নেগেটিভটা করব, আমরা নেগেটিভটা একটু দেখার চেষ্টা করি। তো এভরিওয়ান আমরা জানি যে এভরিওয়ান একটা হ্যাবোধক বাক্য, এটাকে আমরা যখন নেগেটিভ করব, এটাকে আমরা এভরির জায়গায় দেয়ার ইজ নো ব্যবহার করব। আমরা কি ব্যবহার করব? এভরির জায়গায় দেয়ার ইজ নো ব্যবহার করতে হবে আমাদের। এভরির জায়গায় দেয়ার ইজ নো, আমরা দিলাম দেয়ার ইজ নো, ওয়ানের জায়গায় ওয়ান। তাহলে এভরির পরে দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো এর পরে আমরা ওয়ান দিব এবং সূত্র অনুসারে একটা বার দিব। তো এভরি থাকলে আমরা মূলত কিভাবে করব? তো আমরা যারা নার্সিং এ পরীক্ষা দিতে চাই তাদের আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনার ট্রান্সফরমেশন অফ ইংলিশ খুব ভালো জানেন আপনি, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন ভর্তি পরীক্ষায় আপনি মিনিমাম 3 থেকে 4 কোয়েশ্চেন্স উইল বি কমন ইন দ্য এক্সামিনেশন অফ অ্যাডমিশন টেস্ট। সো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাডমিশন টেস্টে আমাদের এই ট্রান্সফরমেশন অফ ইংলিশটা ভালো করে শিখতে হবে। আদারওয়াইজ ইট উইল বি very difficult for yourselves to get the highest marks in the admission test. তো এখানে এভরি প্লাস ওয়ান আছে, তো আমরা এটাকে কি করব? দেয়ার ইজ নো প্লাস ওয়ান করব। দেয়ার ইজ নো প্লাস ওয়ান, তাহলে এখানে আমরা দেয়ার ইজ নো প্লাস ওয়ান ব্যবহার করেছি এবং আমার সূত্রের একটা বার্ড ব্যবহার করতে হয়েছে। সো দেয়ার ইজ নো ওয়ান বা দেয়ার ইজ নান বাট হেটস আ লায়ার, দেয়ার ইজ নান অথবা দেয়ার ইজ নো ওয়ান বাট hates a liar. So the correct answer of this question should be B. B for Bangladesh. আমরা B উত্তরটা কারেক্ট দিব, আর একটাও কারেক্ট না, একটা উত্তরও গ্রামাটিক্যালি কারেক্ট নয়। সো আমরা এই উত্তরটাই কারেক্ট হিসেবে কাউন্ট করব। 14 নম্বর কোশ্চেনটায় যাই। দেখেন কমপ্লেক্স আরেকটা আছে। তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশন ইজ দ্য কি পয়েন্ট, ভাইটাল পয়েন্ট টু গেট দ্য হাইয়েস্ট মার্কস ইন ইংলিশ পার্ট। তো আপনাদের অবশ্যই ট্রান্সফরমেশনটা যত্ন সহকারে পড়তে হবে। এখানে দেখেন আই স আ বিউটিফুল বার্ড, এখানে বিউটিফুল বার্ডটা একটু ভালো করে খেয়াল করতে হবে। বিউটিফুল বার্ডটা, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, বার্ড একটা নাউন, একটা আর্টিকেল আছে। তো আমরা বার্ডটাকে আর্টিকেলের সাথে দিব। আই স আ বার্ড হুইচ ওয়াজ বিউটিফুল, এটা হবে কারেক্ট আনসার এ। আই স আ বার্ড হুইচ ওয়াজ বিউটিফুল। কেন এটা কারেক্ট আনসার হলো? যদি কোনো সিম্পল বাক্যে অ্যাডজেক্টিভ এবং নাউন একসাথে থাকে, আমরা নাউনটাকে আগে দিয়ে দিব, অ্যাডজেক্টিভটাকে পরে দিয়ে দিব। সো কারেক্ট আনসার শুড বি আই স আ বার্ড হুইচ ওয়াজ বিউটিফুল। ইয়েস। আচ্ছা, এবার আমরা পরের কোয়েশ্চেনটায় যাই, 15 নাম্বারটা। ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স দে ড্যাশ টু ঢাকা। এটাও ট্রান্সফরমেশন, যদি আপনি পারেন এই প্রশ্নের উত্তরটা পারবেন, অথবা আপনি যদি কমপ্লিটিং সেন্টেন্স সম্বন্ধে আইডিয়া থাকে। ইট ওয়াজ ম্যানি ইয়ার্স সিন্স, দেখেন সবাই একটু খেয়াল করেন, এখানে ম্যানি ইয়ার্স ব্যবহারটা ব্যবহার করা হয়েছে। সিন্স, আমরা জানি সিন্সের আগে পাস্ট টেন্স থাকলে হ্যাড প্লাস বি থ্রি হয়, হ্যাড প্লাস বি থ্রি। তাহলে এখানে সিন্সের আগে যেহেতু পাস্ট টেন্স আছে, কি কি পাস্ট টেন্স আছে? ওয়াজ। এর জন্য আমরা কি ব্যবহার করব? হ্যাড প্লাস বি থ্রি। উত্তরটা হবে হ্যাড কাম, উত্তরটা হবে হ্যাড কাম, হ্যাড কাম। ওকে, সো আমার উত্তরটা হবে হচ্ছে হ্যাড কাম। কেন হ্যাড কাম হবে? কারণ সিন্সের আগে আমার পাস্ট ফর্ম আছে, কিন্তু সিন্সের আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে, তার মানে যদি ভি ওয়ান প্লাস সিন্স থাকে, ভি ওয়ান প্লাস সিন্স থাকলে পরের অংশে ভি টু হবে। যেহেতু এখানে সিন্সের আগে আমার ভি ওয়ান নাই, ইজ নাই, কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম নাই, সো আমার এখানে হ্যাড দিয়ে আমার বি থ্রি দিতে হবে। তো আমরা হ্যাড প্লাস বি থ্রি ব্যবহার করব। সো আমার উত্তরটা হবে হ্যাড কাম। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। 16 নম্বর কোশ্চেন বলছে হাজী মোহাম্মদ মহসিন গেব। হ্যাঁ, গেব একটা শব্দ, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসেছে। সো প্রিপোজিশন থেকে একটা দুইটা কোশ্চেন আপনি পেতে যাচ্ছেন, এটা নিশ্চিত। ট্রান্সফরমেশন থেকে কোয়েশ্চেন মিনিমাম 3টা পাবেন, এটা নিশ্চিত,
ভালো করে পড়বেন, এটা ভালো করে দেখতে হবে আপনাদের। মহসিন গেইব, দেখেন একটা জিনিস মনে রাখবেন, গেইব আপ মানে হচ্ছে ত্যাগ করা, আবার গেব অ্যাওয়ে মানে হচ্ছে বিলিয়ে দেয়া। তাহলে এখানে উত্তরটা হবে গেব অ্যাওয়ে, কারণ এই গেব অ্যাওয়ে যদি আপনি দেন, এখানে এটার অর্থটা দাঁড়াবে হচ্ছে বিলিয়ে দেয়া। হাজী মোহাম্মদ মহসিন বিলিয়ে দিয়েছিল তার সমস্ত প্রপার্টি, কার জন্য? মানবতার জন্য বিলিয়ে দিয়েছিল। সো কারেক্ট আনসার শুড বি গেব অ্যাওয়ে। 17 নম্বরটায় যান, রিফিউজি। রিফিউজি শব্দের মানে হচ্ছে যাকে কোনো জায়গা থেকে বিতাড়িত করা হয়েছে। যেমন বর্তমানে রোহিঙ্গারা আমাদের এখানে বিতাড়িত অবস্থায় রিফিউজি হিসেবে আছে, তাদের এখন আসলে স্থায়ী কোনো ভিটা নাই। সো এই বাংলাদেশটা এখানে তাদের রিফিউজি হিসাবে তারা বাংলাদেশে আছে। সো তারা হচ্ছে ডিসপ্লেসড পারসন। সো কারেক্ট আনসার শুড বি ডিসপ্লেসড, নট রিপ্লেসড। এই উত্তরটা ভুল, উত্তরটা হবে ডিসপ্লেসড। আপনারা একটু খেয়াল রাখবেন, এটা রিপ্লেস করে নাই। রিপ্লেস মানে হচ্ছে একটা সরায় আর একটা দেয়া, তাদের কোনো একটা সরায় একটা দেয়া হয় নাই। উত্তরটা হবে হচ্ছে ডিসপ্লেসড। আপনাদের উত্তর এখানে কারেক্ট হবে হচ্ছে ডিসপ্লেসড। বানানটা আমি লিখে দিচ্ছি, বানানটা DISPLACED, ডিসপ্লেসড পারসন। আমরা 18 নম্বরটায় যাই। হি সেড লং লিভ দ্য প্রেসিডেন্ট। ইনডাইরেক্ট নারেশন, নারেশন দিয়ে দুইটা কোশ্চেন আমরা এখান থেকে দেখছি। দুইটা কোশ্চেন কি, আগে একটা দেখেছিলাম এলাস দিয়ে, আর একটা এখন দেখছি হচ্ছে অপটেটিভ দোয়া বা প্রার্থনাবাচক বাক্য। এখানে লং লিভ আছে, এর জন্য আমরা কি করতে হবে? প্রেইড ব্যবহার করতে হবে, দোয়া করেছে সে। তাহলে প্রেইড আমরা কেন ব্যবহার করব? কারণ লং লিভ আছে। তাহলে হি প্রেইড দ্যাট, হ্যাঁ হি প্রেইড দ্যাট, হি প্রেইড দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইট লিভ লং। কেন মাইট ব্যবহার করেছি আমরা জানি, অপটেটিভ সেন্টেন্সে মনে মনে একটা মে থাকে। মে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, মে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। তাহলে এখানে যেহেতু মে মনে মনে একটা আছে, প্রেসিডেন্টের পরে মাইট হয়ে যাবে। সো কারেক্ট আনসার শুড বি ডি। তো আমরা লেটস সি আমাদের কারেক্ট আনসারটা কোনটা, ডি। আর এখানে একটাও হবে না, কেন একটাও হবে না আমরা একটু চেক করে দেখি কেন হবে না। কারণ না হওয়ার পিছনে কারণ হচ্ছে হি সেড দ্যাট দ্য প্রেসিডেন্ট লিভ লং, এটা আমরা দিতে পারবো না। হি সেড দ্যাট লং লিভ প্রেসিডেন্ট, এটাও দিতে পারবো না। কেন পারবো না? কারণ দোয়াবাচক বাক্যে আমরা মূলত সেডের জায়গায় প্রেড অথবা উইশড ব্যবহার করি, এর জন্য আমরা সেড রাখতে পারবো না। থ্যাংক ইউ। আমরা 19 নাম্বারটায় যাই। 19 নাম্বারটা কি বলা হয়েছে দেখেন। 19 নাম্বারটা সিনোনিম অ্যান্টোনিম এসেছে হাম্বল। হ্যাঁ, হাম্বল শব্দের মানে হচ্ছে বিনয়ী, বিনীত। আমরা একটু দেখি, মূলত হাম্বলটা বিনয়ী বা বিনীত বুঝাইছে, এটার সিনোনিম হচ্ছে মডেস্ট। হ্যাঁ, মডেস্ট অর্থ হচ্ছে ভদ্র। হ্যাঁ, ভদ্র। প্রাউড মানে গর্বিত, প্রাউড শব্দের মানে হচ্ছে গর্বিত। আমরা মূলত এখানে হাম্বলের সিনোনিম হিসাবে গর্বিত দিতে পারি না। গর্ব কোথা থেকে আসে? বিনয় আর গর্ব একসাথে হতে পারে না, একসাথে চলতে পারে না। আপনি যদি বিনয় হন, আপনি যদি বিনয়ী হন, তাহলে সেটার মধ্যে গর্ব বা ঔদ্ধত্যতা থাকতে পারে না। সো এখানে প্রাউড হবে না, লর্ডলি। হ্যাঁ, লর্ডলি, প্রভুত্ব করার একটা টেন্ডেন্সি গর্ব থেকে আসে, সো এটা হবে না। উত্তর হবে হচ্ছে মডেস্ট। সো লেটস সি দ্য কারেক্ট আনসার। ইয়েস, মডেস্ট শুড বি দ্য কারেক্ট আনসার। লাস্ট ওয়ান অফ দিস পার্ট, আমাদের খুব চমৎকার একটা কোশ্চেন আছে, সবাই পারে। মূলত এই সমস্ত কোশ্চেনগুলো দেওয়া হয় যাতে আপনার নার্সিং এ পাস মার্কস আসে। তো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে বলা হয়েছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। সো উই শুড বি দ্য কারেক্ট আনসার অফ দিস অপশন, অফ দিস কোয়েশ্চেন। এখানে কোয়েশ্চেনটার কারেক্ট আনসার হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে দ্য সান কেন ব্যবহার করেছি? কারণ সূর্য হচ্ছে একমাত্র, এবং তার আগে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। প্রথম উত্তরটা এমনিই বাদ, কারণ সানের আগে দি ব্যবহার করা হয় না, বাদ। আচ্ছা, তৃতীয় উত্তরটা কেন বাদ? কারণ দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও ভার্বের সাথে এস বাই এস নাই, তৃতীয়টা বাদ। চতুর্থটা দ্য সান রাইজেস ইন, দ্য ইনের পরে দা শব্দটা ব্যবহার করা হয় নাই। সো কারেক্ট আনসার শুড বি বি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সো আমাদের এটা হচ্ছে আমাদের বিএসসির 20 নাম্বার কোয়েশ্চেন। তো আমরা এখন 40টা কোয়েশ্চেনের অ্যানালিসিস করলাম। আপনাদের কাছে আমার একটা নিবেদন, সেটা হচ্ছে আপনারা এই অ্যানালিসিসটা বারবার দেখবেন। দেখলে কি লাভ হবে? বেসিক্যালি আপনার লাভটা হবে হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনার কোন কোন কোয়েশ্চেনগুলো ভর্তি পরীক্ষায় আসে। মোদ্দা কথা বললে আমি মোট 7টা আইটেমের কথা বলবো, ভালো করে পড়েন। স্রষ্টা যদি চায়, আপনার যদি বিশ্বাস থাকে, আপনার যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, আপনি যদি ভাবতে পারেন আপনার নার্সিং এ চান্স হবে, স্রষ্টা চাইলে কেউ আপনাকে আটকাতে পারবে না, কেউ না। এই শক্তি এখনো পৃথিবীতে তৈরি হয় নাই। এখনো আপনার কাছে 4 থেকে 5 মাস সময় আছে। নিজেকে সর্বোচ্চভাবে এক্সপ্লয়েট করার চেষ্টা করুন। আপনার মেধাকে, আপনার শ্রমকে যখন মেধার সাথে জড়িত করে দিতে পারবেন, আপনি পরীক্ষার প্রস্তুতি আর সফলতা যখন মিলেমিশে একাকার হয়ে যাবে, আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না। সফলতা আপনার হবে। আপনাদের সকলের জন্য শুভাশিস রইল। আবার দেখা হবে
এই প্রত্যাশা ব্যক্ত করে আমি অপু চন্দ্র সাহা আজকের মতো এখানেই রাখছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক।